হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনাটাও মন দিয়ে নিশ্চিতভাবে করছো। আমি এর আগের ক্লাসে মডার্ন হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করেছি এবং সেখানে আমরা দেখেছি মোগল সাম্রাজ্যের কিভাবে ধ্বংস হচ্ছে, স্থানীয় রাজ্যের উৎপত্তি হচ্ছে। সেই অংশটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইউরোপীয়দের আগমন এবং সেই ইউরোপীয় কোম্পানিগুলোর মধ্য থেকে ইংরেজরা কিভাবে তাদের আধিপত্য বিস্তার করেছিল, কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, সেই জায়গাটা আমরা এখানে জানবো। তো দেখো, আমি আরো একবার ক্রোনোলজিটাকে, লিঙ্কটাকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আমরা মধ্যযুগের ইতিহাসে পড়েছি দিল্লি সুলতান বংশ, তারপরে সেটা বিখণ্ডিত হয়, আবার সেটা ইউনাইট হয়, যেটাকে আমরা মোগল সাম্রাজ্য বলছি, আবার সেটা বিখণ্ডিত হয়েছে, সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো সেখানে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে দিল্লির সুলতান বংশ চলাকালীন 1498 খ্রিস্টাব্দে প্রথম পর্তুগিজ একজন নাবিক বা পর্তুগিজ অধিবাসী, পর্তুগালের অধিবাসী ভাস্কো দা গামা, তিনি প্রথমে ভারতে পদার্পণ করেন, ভারতে পৌঁছান পর্তুগাল থেকে জলপথে। তো তিনি হচ্ছেন প্রথম ইউরোপীয় নাবিক বা ইউরোপীয় নাগরিক যিনি ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। ভারতের কালিকট বন্দরে তিনি উপস্থিত হয়েছিলেন। আজকে সেগুলো পড়বো ইন ডিটেলস। তো সেই যে শুরু হলো ইউরোপীয়দের আসা যাওয়া, সেখান থেকে কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপট পরিবর্তন হলো, ভারতবর্ষের ইতিহাসে একটা আধুনিক যুগের সূত্রপাত হলো। আমরা সেটা অলরেডি পড়েছি। আজকে সেই ইউরোপীয় কোম্পানি কিভাবে ভারতে এসছে, কারা কারা এসছে, কারা কারা কখন প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো জানবো। তার সঙ্গে সঙ্গে সেই ইউরোপীয় কোম্পানিগুলোর মধ্য থেকে ইংরেজরা কেন ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করলো, ইংরেজরা কেন সুপ্রিম পাওয়ার হিসেবে নিজেদেরকে ইতিহাসে জায়গা করে দিল, সেটা আজকের ক্লাসে আমরা জানবো। আমি চাইবো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখো। দেখলে কিন্তু তোমাদের অনেকটাই কনসেপ্ট তৈরি হবে। যদিও বা আমি টার্গেট হিসাবে, যেহেতু পুলিশের পরীক্ষা সামনে আছে, এসআইয়ের পরীক্ষা, কনস্টেবল পরীক্ষাগুলো আছে, সেগুলোকে টার্গেট করে আমি যেহেতু ক্লাসগুলো করছি, সেক্ষেত্রে ইনফরমেটিভ ক্লাস হচ্ছে, ডিটেল ডিসকাশন কিন্তু আমি করছি না। তবুও যে জায়গাগুলো দরকার আমি সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি। পরবর্তীকালে আমরা এই সব ক্লাস নিয়ে ডিটেল ডিসকাস করব ফর WBCS, ফর PSC, মিসলেনিয়াস, ক্লাসিফ, এই ধরনের পরীক্ষার জন্য। তো এখন আমরা যেহেতু কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে করছি, পুলিশ পরীক্ষাকে, সেখানে আমাদেরকে কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। জিকে জিএস একটা বড় পোর্শন, তার মধ্যে থেকে আমি চেষ্টা করছি যাতে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদের সামনে যায় এবং তোমরা পরীক্ষাতে সফল হও, এটা আমাদের টার্গেট। ওকে, তো তাই বলবো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত খুব ভালো করে মন দিয়ে ক্লাসগুলো করো। এখান থেকেও কিন্তু যথেষ্ট কনসেপ্ট বিল্ড হবে, তার সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পাবে। ওকে, তো ইউরোপীয় কোম্পানি স্থাপনের ক্রম, যে কোম্পানিগুলো ভারতবর্ষে এসছে তারা কখন স্থাপিত হয়েছে, তখন ভারতবর্ষে কার রাজত্বকাল চলছিল, এই ধরনের প্রশ্ন আসে। যেমন ধরো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 5টা কোম্পানির নাম আমি লিখেছি। একটাকে বলা হচ্ছে পর্তুগিজ, ইংরেজ, ডাচ, ডেনমার্ক, ফ্রান্স বা ফরাসি। পর্তুগিজ পর্তুগাল থেকে, ইংরেজ যারা ইংল্যান্ড থেকে, ডাচ নেদারল্যান্ড থেকে, ডেনমার্ক থেকে যাদেরকে আমরা ডেনিশ বলবো, ফ্রান্স থেকে যারা আসছে তাদেরকে আমরা বলছি ফরাসি। দেখো, এখানে প্রতিষ্ঠার সাল মনে রাখতে হবে এবং প্রতিষ্ঠার সময় ভারতবর্ষের শাসক কে ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু আজকাল পড়ছে। পর্তুগিজ 1498 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। পর্তুগিজ কোম্পানির একটা নাম আছে, অনেক বড় নাম, দরকার নেই তোমাদের। 1498 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই 1498 খ্রিস্টাব্দেই ভারতবর্ষে ভাস্কো দা গামা বলে একজন ভদ্রলোক, তিনি ভারতবর্ষে আসবেন। তো এই 1498 খ্রিস্টাব্দে যখন পর্তুগিজ প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ভারতবর্ষের শাসক দিল্লি সুলতানি বংশ চলছে। তখনকার শাসক সিকান্দার লোদি, অর্থাৎ লোদি বংশ চলছে। 1498, আমরা জানি 1526 পর্যন্ত লোদি বংশ ছিল। 1526 খ্রিস্টাব্দে শেষ লোদি বংশের সম্রাট ইব্রাহিম লোদি, তাকে পরাস্ত করে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য তৈরি করেছে। তো 1498 খ্রিস্টাব্দে যখন পর্তুগালে এইরকম একটা কোম্পানি তৈরি হচ্ছে, পর্তুগিজ কোম্পানি তৈরি হচ্ছে, তখন ভারতবর্ষের শাসক ছিল লোদি বংশের সম্রাট সিকান্দার লোদি, মনে থাকবে সবার। দেন ইংরেজ, এটা কিন্তু আরো বেশি করে তোমাদেরকে মনে রাখতে হবে।
অনেক বেশি করে মনে রাখতে হবে ইংরেজ, কারণ এরাই যেহেতু ভারতবর্ষে আধিপত্য বিস্তার করেছে, যাদের সময়কার ইতিহাস আমরা আধুনিক ইতিহাস বলছি, যাদের সময়কার ইতিহাস আজ 200 বছর ধরে আমরা পড়ব, বা 200 বছর ধরে যে যাদের সাম্রাজ্য বিস্তার বা তাদের নীতি, সেই সময়কাল প্রেক্ষাপট আমরা ইতিহাসে পড়বো। তাই এই জায়গাটা মনে রাখতে হবে। 1600 খ্রিস্টাব্দে এই কোম্পানি প্রতিষ্ঠা হয়, রানী এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে ভারতবর্ষে আসার চেষ্টা করে, পরবর্তীকালে 1608 খ্রিস্টাব্দে ভারতে এসে পৌঁছবে। দেন সেই সময় অর্থাৎ যখন ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে, তখন ভারতবর্ষের শাসককে আকবর, মোগল সম্রাট আকবর। বোঝা গেল? ডাচ তৈরি হচ্ছে 1602 খ্রিস্টাব্দে, তখনও রয়েছে আকবর। 1605 পর্যন্ত আকবর ছিল যেহেতু। ডেনমার্ক অর্থাৎ ডেনিশ কোম্পানি যখন তৈরি হচ্ছে 1616 খ্রিস্টাব্দে, তখন মোগল সম্রাট জাহাঙ্গীর। নেক্সট ফ্রান্স বা ফরাসি যখন 1664 খ্রিস্টাব্দে তৈরি হচ্ছে, তখন ভারতবর্ষের সম্রাট মোগল সম্রাট ঔরঙ্গজেব 1664। মনে রাখবে প্রত্যেকটা, আমি চাইবো প্রত্যেকটা মনে রাখো। যাদের সমস্যা হবে মনে রাখতে, তাদের জন্য কেবলমাত্র এই পয়েন্টটা মনে রাখলে চলবে। ইংরেজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে, তখন ভারতবর্ষের শাসক ছিল মোগল সম্রাট আকবর। বোঝা গেল? নেক্সট এরপরে আর একটা অংশ পরে আমাদের, সেটা হচ্ছে ভারতবর্ষে আসার ক্রম, ভারতবর্ষে কখন এসছে। তো দেখো, আমি এটাকে পুরোপুরি একটা এতে দিয়ে দিয়েছি। পর্তুগিজ 1498 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। কার সময় ভারতে এসছে? সিকান্দার লোদির সময় ভারতে এসছে। কোথায় এসছে? প্রথম কোচি বা কেরালাতে। ডাচরা 1605 খ্রিস্টাব্দে ভারতে এসছে। দেখো এখানে কিন্তু একটা টুইস্ট আছে। কিরকম? ইউরোপে কোম্পানি যেখানে ডাচ তৈরি হচ্ছে 1602 খ্রিস্টাব্দে পরে তৈরি হচ্ছে, কিন্তু ভারতবর্ষে আসছে 1605 খ্রিস্টাব্দে আগে। ইংরেজরা 1600 খ্রিস্টাব্দে তৈরি হচ্ছে, কিন্তু আসছে পরে 1608-এ। ইংরেজরা আসছে 1608-এ, তখন কিন্তু জাহাঙ্গীর তৈরি হলো কার সময়? ইংরেজরা আকবরের সময় 1600-তে। রানী এলিজাবেথ একটা পত্র লিখে পাঠাবে টু দা আকবর করে, অর্থাৎ আকবরের উদ্দেশ্যে একটা পত্র লিখে পাঠাবে। কিন্তু যখন তারা 1608 খ্রিস্টাব্দে আসবে ভারতবর্ষে, ক্যাপ্টেন হকিন্স প্রথম যিনি মোগল দরবারে গিয়ে হাজির হবেন, তখন কিন্তু আর আকবর নেই। তখন কে হয়ে গেছে? তখন জাহাঙ্গীর, আকবরের ছেলে জাহাঙ্গীর তখন মোগল সম্রাট বা মোগল বাদশাহ। সেই সময় 1608 খ্রিস্টাব্দে এসে পৌঁছবে। তাহলে দেখো এখানে টুইস্টটাও কিন্তু মাথায় রাখবে। ডাচ তৈরি হয়েছে 1602 খ্রিস্টাব্দে আগে, পরে, কিন্তু ভারতে এসছে আগে 1605 খ্রিস্টাব্দে। ইংরেজ তৈরি হয়েছে আগে, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে 1600 খ্রিস্টাব্দে আকবরের সময়, বাট এসছে পরে 1608 সালে। তখন কিন্তু ভারতবর্ষের সম্রাট মোগল সম্রাট জাহাঙ্গীর। কোথায় প্রথমে এসছে? সুরাটে, গুজরাটের একটা জায়গা সুরাট। ডেনমার্ক তৈরি হয়েছে 1616, এসছে 1620-তে, তখনও জাহাঙ্গীর 1665 পর্যন্ত। ফ্রান্স বা ফরাসি তৈরি হচ্ছে 1664 খ্রিস্টাব্দে, তখন কে হয়ে গেছে? ঔরঙ্গজেব। তারাও এসছে গুজরাটের সুরাটে। আর ডেনমার্ক যারা তামিলনাড়ুর ত্রিবাঙ্কুরে। ওকে, এগুলো মনে রাখবে, প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এসছে। যারা মনে একেবারেই রাখতে চাইছো না, তারা শুধুমাত্র ইংরেজটা মনে রাখবে। 1608 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসছে কার সময়? জাহাঙ্গীরের সময়ে। প্রথম কে? ক্যাপ্টেন হকিন্স 1608 খ্রিস্টাব্দে এসে জাহাঙ্গীরের দরবারে যাবে। তারা প্রথমে গুজরাটের সুরাটে এসে উপস্থিত হবে, যদিও বা এটা স্টেবল। এই জায়গাটা একটু ইনফরমেটিভ, আমি তোমাদেরকে আজকে পড়ানোর ক্ষেত্রে বলবো। প্রথম বাণিজ্য কুঠি কিছু কিছু জায়গায় আছে, তোমরা দেখবে 1613 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হবে প্রথম বাণিজ্য কুঠি সুরাটে। বাট কিছু কিছু পরীক্ষাতে পড়ে একদম প্রিসাইজলি। এর আগে একটা অস্থায়ী বাণিজ্য কুঠি তৈরি হবে মাসুলিপট্টনমে 1611 খ্রিস্টাব্দে। কখনো কখনো এই সুরাটের বদলে মাসুলিপট্টনম দিয়ে দেয়। প্রথম বাণিজ্য কুঠি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? মাসুলিপট্টনম 1611 খ্রিস্টাব্দে। ওকে, প্রথমে যখন ক্যাপ্টেন হকিন্স যায় জাহাঙ্গীরের কাছে যে আমরা সুরাটে বাণিজ্য করতে চাই, তখন জাহাঙ্গীর কিন্তু তার অনুমতি দেবে না। পরবর্তীকালে অনুমতি দেবে 1613 খ্রিস্টাব্দে, তখন তারা সুরাটে বাণিজ্য করার পরামর্শ পাবে। ওকে, তাহলে এই জায়গাটা মনে রাখবে। পর্তুগিজ যখন প্রতিষ্ঠিত হয়েছে 1498, এসেছেও 1498 সিকান্দার লোদির সময়। ডাচ প্রতিষ্ঠিত হয়েছে 1602 খ্রিস্টাব্দে, এসেছে 1605 খ্রিস্টাব্দে, তখন আকবরের শাসনকাল। ইংরেজরা প্রতিষ্ঠিত হয়েছে 1600 সালে আকবরের সময়, কিন্তু এসেছে জাহাঙ্গীরের সময় 1608 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। ডেনমার্ক 1616 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1620-তে এসছে জাহাঙ্গীরের সময়। ফ্রান্স বা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা 1664 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, এসেছেও 1664 খ্রিস্টাব্দে, যার সময় কার সময়? ঔরঙ্গজেবের সময়। বোঝা গেল? এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে তোমাদের। নেক্সট এরপর আমরা পড়বো বিভিন্ন কোম্পানি, তার ইনফরমেশনগুলো আমাদের কিভাবে
মনে রাখতে হবে, বা কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। 1498 সালে পর্তুগালি নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন। এর আগে একটা আনসাকসেসফুল অ্যাটেম্পট নেওয়া হয়েছিল বার্থোলোমিও দিয়াজের হাত ধরে। তিনি ভারতবর্ষে উপস্থিত হতে পারেননি, বাট আফ্রিকার যে একদম দক্ষিণতম প্রান্ত, যেটাকে আমরা কেপ অফ গুড হোপ বলি বা উত্তম আশা অন্তরীপ বলি, সেই উত্তম আশা অন্তরীপ পর্যন্ত তিনি আসতে পেরেছিলেন, বাট ভারতবর্ষ পর্যন্ত তিনি আসতে পারেননি। যেহেতু ভারতবর্ষের খোঁজে আসা হয়েছিল, যেহেতু আসতে তিনি পারেননি, তাই সেটাকে আনসাকসেসফুল অ্যাটেম্পট আমরা ধরে নিচ্ছি। বুঝে গেল? তাহলে সাকসেসফুল অ্যাটেম্পট কখন হয়েছিল? ইন 1498, 1498 সালে প্রথম সাকসেসফুল অ্যাটেম্পট কে নিয়েছিলেন? ভাস্কো দা গামা কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল। এটা তোমরা মনে রাখবে। 1498 খ্রিস্টাব্দে পর্তুগালি নাবিক ভাস্কো দা গামা প্রথম কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল। বুঝে গেল? স্থানীয় শাসক জামোরিন তাকে স্বাগত জানায়। তখন দক্ষিণ ভারতের কেরালা সংলগ্ন এলাকাতে যে রাজারা শাসন করত তাদেরকে জামোরিন বলা হতো। যেমন ধরো, বাংলার যে শাসকগণ তাদেরকে নবাব বলতাম, দিল্লির শাসকগণকে সুলতান বলতাম, মোগলের শাসকগণকে বাদশাহ বলতাম। সেরকম দক্ষিণ ভারতে বা কেরালা সংলগ্ন অঞ্চলে যে রাজারা রাজত্ব করত, যে শাসকরা ছিল, তাদেরকে বলা হতো জামোরিন। কি বলা হতো? জামোরিন। তো এই যে জামোরিন রাজা যখন ছিলেন 1498 খ্রিস্টাব্দে, তখন তিনি পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামাকে স্বাগত জানিয়েছেন। এখান থেকে ভাস্কো দা গামা মশলা নিয়ে গিয়ে প্রায় 60 গুণ মুনাফা অর্জন করে। তোমাদেরকে আমি বলেছিলাম 60 টাইমস বেনিফিট তারা পেয়েছিল। 1 টাকার মশলার উপর তারা 60 টাকা ইনকাম করেছিল, যখন তারা ইউরোপীয় মার্কেটে সেগুলোকে সেল করেছিল, মশলাগুলোকে নিয়ে সেল করেছিল। বুঝে গেল? তাহলে লোভ লালসার জায়গা কোথা পর্যন্ত যাবে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। 1502 সালে তিনি আবার ভারতে আসেন। তার মানে 1498 এসেছিল, তারপরে চলে গেছিল। পরবর্তীকালে দ্বিতীয়বার তিনি 1502 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আবার আসেন। মনে রাখবে, এই দুটো ইনফরমেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট 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 ভাইটাল। 1503 সালে পর্তুগালি কোচিনের দুর্গ জয় করে। লাগবে নি তোমাদের? প্রথম গভর্নর, এটা অবশ্যই লাগবে, তার নাম ফ্রান্সিসকো ডি আলমিডা। ফ্রান্সিসকো ডি আলমিডা ভারতবর্ষের প্রথম পর্তুগালি গভর্নর হিসেবে আসবে। পর্তুগালি গভর্নর ভারতবর্ষে তখন তিনি আসছেন কবে? 1505 খ্রিস্টাব্দে। এই 1505 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু ভারতবর্ষে পর্তুগালিদের একটা ছোটখাটো আধিপত্য তৈরি হয়েছে। পর্তুগাল থেকে অনেক মানুষজন এখানে এসে ব্যবসা করা শুরু করেছে। তখন তাদেরকে কন্ট্রোল করার জন্য পর্তুগালি প্রিন্স হেনরি দ্য নেভিগেটর তিনি ছিলেন, তিনি গভর্নর হিসেবে কাকে পাঠালেন? ফ্রান্সিসকো ডি আলমিডাকে। যে ভারতবর্ষের যে পর্তুগিজ যারা রয়েছে তাদেরকে দেখভাল করার জন্য, ভারতবর্ষের বাণিজ্যিক কুঠিগুলোকে, পর্তুগালি বাণিজ্যিক কুঠিগুলোকে দেখভাল করার জন্য যাকে পাঠানো হলো, তার নাম হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা। ওকে? তার নীতি ছিল ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি। হোয়াট ইজ ব্লু ওয়াটার পলিসি? ব্লু ওয়াটার পলিসি মানে সেটাই যেটাকে বাংলায় আমরা বলছি নীল জল নীতি। ফ্রান্সিসকো আলমিডা তিনি একজন 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 সাহসী নাবিক ছিলেন। তিনি জলভাগটাতে অত্যন্ত সুদক্ষ, মানে আমরা বলতে পারি কি, যেটা বর্তমানে আমরা নেভি বলি, সেরকম নেভি একজন বড় অফিসার ছিলেন, নেভিতে পারদর্শী ছিলেন। বোঝা গেল? তিনি বলেছিলেন যেহেতু স্থলপথে বাণিজ্য বন্ধ, জলপথেই বাণিজ্য হচ্ছে, তাহলে আমরা ফার্স্ট ইউরোপিয়ান কোম্পানি যারা ভারতবর্ষে এসছে এবং এত টাকা মুনাফা হচ্ছে, তিনি উপলব্ধি করলেন যে এই মুনাফার খবর যেহেতু ইউরোপীয় কন্টিনেন্টে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে দেশে, তো তারাও কি করবে? আসার চেষ্টা করবে ভারতবর্ষে। ফলে এদের যদি অন্য কোনো কোম্পানি এসে তাদের মুনাফাতে কি করে, মানে যদি হস্তক্ষেপ করে, তাদের মুনাফাতে যদি কমিয়ে দেয়, মুনাফাটা যেটা হচ্ছে, অন্য কোনো কোম্পানি এলে কি হবে? ভাগ বসিয়ে দেবে। যাতে ভাগ বসাতে না পারে তার জন্য তিনি কি করলেন? পুরো জলপথটা, অর্থাৎ ভারত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই যে অঞ্চলটা, ভারতবর্ষের নিচের যে অঞ্চলটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভারতবর্ষের নিচের যে অঞ্চলটা, এই যে অংশটা, এটা আরব সাগর, এই অঞ্চলটা এটা ভারত মহাসাগর, এটা আরব সাগর, বঙ্গোপসাগর, এই অঞ্চলে তারা এসে উপস্থিত হয়েছে কোথায়? এই জায়গায়, কেরালার এইরকম জায়গায় উপস্থিত হয়েছে। তো উনি মনে করলেন, অর্থাৎ ফ্রান্সিসকো ডি আলমিডা তিনি মনে করলেন, যদি আমি এই যে অংশটা, ভারতবর্ষের এই জলভাগ অংশটা, এই জলভাগ অংশটাকে যদি আমি
ক্যাপচার করে রাখতে পারি আমার নেভি দিয়ে, আমার সেনাবাহিনী দিয়ে, আমার নৌবাহিনী দিয়ে, তাহলে কি হবে, বাইরে থেকে এর 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 পাশেই তো আছে আফ্রিকা, তাই না? এর পাশে আফ্রিকা, তাহলে এখান থেকে এটা উত্তমাশা অন্তরীপ ছিল, এখান পর্যন্ত বার্থোলোমিউ দিয়াজ পৌঁছেছিলেন, কিন্তু ভাস্কো দা গামা এখান পর্যন্ত পৌঁছে গেছে এইরকম জায়গা থেকে এসে। তাহলে এই জায়গা থেকে যদি কাউকে ভারতবর্ষে এন্ট্রি নিতে হয়, তাহলে এই জলভাগের উপর দিয়ে তাকে আসতে হবে। আলমেডা কি করলেন, এই জলভাগে একটা বিরাট বড় নেভি সিস্টেম তিনি জেনারেট করলেন। নেভি সিস্টেম কেন জেনারেট করলেন? কারণ যখনই কেউ এখানে আসার চেষ্টা করবে তার সঙ্গে একটা কনফ্লিক্ট হবে, একটা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করলেন, সেই ব্যারিয়ার ভেদ করে অন্য কোনো কোম্পানিকে ভারতবর্ষে আসতে হবে, তাই না? তো সেই কাজের জন্য তিনি কি করলেন, এই নীতিটাকে তিনি ধরলেন। বোঝা গেল বিষয়টা কি? এই নীতিটাকে তিনি ক্যাপচার করার চেষ্টা করলেন, বোঝা গেল? তো এই যে নীতি, এই নীতিটাকেই আমরা কি বলছি, ব্লু ওয়াটার পলিসি, নীল জল নীতি, জলকে ঘিরে ফেলো। কে করলেন? ফ্রান্সিসকো ডি আলমেডা। তার মানে কি, এই দুটো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রথম পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো ডি আলমেডা, তার পলিসি ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি কে তৈরি করলেন? ফ্রান্সিসকো ডি আলমেডা। এই দুটো কোশ্চেনই পড়ে, আর কিচ্ছু পড়ে না এখান থেকে। পরবর্তী গভর্নর তিনি এসছেন, তার নাম হচ্ছে অ্যালবুকার্ক। তিনিও ইম্পর্টেন্ট। কেন? বিজাপুরের শাসকের কাছ থেকে তিনি গোয়া জয়লাভ করেছিলেন। দেখো, এটাও কিন্তু ভাইটাল ইনফরমেশন, যে গোয়াতে আজকে আমরা গোয়া বিচে বেড়াতে যাই, আমি কোনোদিন যাইনি, তোমাদের কেউ যদি গিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও কেমন জায়গা, যার জন্য বা গেলে কতটা আনন্দ হতে পারে। তো সেই গোয়া, যেটা বর্তমানে গোয়া বিচ, গোয়া একটা রাজ্য, সেই গোয়াটাকে জয়লাভ করেছিল কার কাছ থেকে? বিজাপুরের শাসকের কাছ থেকে। অ্যালবুকার্ক তিনি এটাকে কি করেছিলেন? বিজাপুরের শাসক থেকে তিনি জয়লাভ করেছিলেন। পরবর্তীকালে 1530-তে আমরা দেখবো সেটাই কিন্তু পর্তুগিজের ক্যাপিটাল হয়ে গেছে, বোঝা গেল? তার সঙ্গে বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কৃষ্ণদেব রায় আমি তোমাদেরকে পড়িয়েছি অবশ্যই, আমাদের মিডিয়েভাল হিস্ট্রিতে পড়িয়েছি, বিজয়নগর সাম্রাজ্য পড়িয়েছি তোমাদেরকে। তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতীয় মহিলাদের সঙ্গে পর্তুগালিদের বিবাহ রীতি চালু করেছিলেন। বিবাহ রীতি, সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি কোন নীতি চালু করেছিলেন? বিবাহ নীতি। কে? অ্যালবুকার্ক। কত সালে এসছে? 1509 সালে। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতীয় মহিলাদের সঙ্গে বিবাহ নীতি চালু করেছিলেন। ভারতীয় মহিলাদের সঙ্গে যদি বিবাহ করা যায়, তাহলে এখানে পর্তুগিজ মানে তাদের যখন সন্তান সন্ততি হবে, ছেলে মেয়ে হবে, তারা কি হবে? পর্তুগিজ, তাই না? তাহলে তিনি কি করলেন? বিবাহ নীতি চালু করলেন। পর্তুগাল যারা ভারতে প্রথম এসেছিল, আবার সব থেকে পরে ভারত ছেড়ে গেছে। ভারতবর্ষে আগমনকারী প্রথম ইউরোপীয় কোম্পানি কোনটা? তোমরা উত্তর করবে পর্তুগিজ বা পর্তুগাল। ভারতবর্ষে সব থেকে পরে গেছে ভারতবর্ষ ছেড়ে, তারা কারা? তারা হচ্ছে এই পর্তুগিজরা, ভারতবর্ষ ছেড়ে শেষে গেছে একেবারে। তারা ভারতে প্রথম তামাক চাষ শুরু করে, এটা কিন্তু পরীক্ষায় এসছে। ভারতবর্ষে তামাক চাষ শুরু হয় কাদের হাত ধরে? বা নিম্নোক্ত কারা ভারতবর্ষে প্রথম তামাক চাষ শুরু করে? তোমরা উত্তর করবে পর্তুগিজ, বুঝে গেল? 1556 খ্রিস্টাব্দে গোয়াতে প্রথম ছাপাখানা চালু হয়। ভারতবর্ষে যে প্রিন্টিং প্রেস, সেই প্রিন্টিং প্রেস যেটা দেখবো আমরা পরবর্তীকালে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা আন্দোলনে এই প্রিন্টিং প্রেস, ছাপাখানা থেকে খবরের কাগজ ছাপা হবে এবং সেই খবর চারিদিকে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়বে, মানুষের মধ্যে সচেতনতা ডেভেলপ করবে, মানুষের মধ্যে ন্যাশনালাইজেশন, জাতীয়তা বোধ সেটার উন্মেষ ঘটাবে, রাষ্ট্রবাদ জেগে উঠবে মানুষের মধ্যে। তো সেই ছাপাখানা 1556 খ্রিস্টাব্দে প্রথম পর্তুগিজরা তৈরি করলো। কোথায়? গোয়াতে। বোঝা গেল বিষয়টা? এইগুলো হলেই চলবে পর্তুগিজদের, এর বাইরে আর জানার দরকার নেই। এর পরবর্তীকালে ভারতবর্ষে এসছে কারা? ডাচ পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে তৈরি হয়েছে 1602 খ্রিস্টাব্দে, কিন্তু ভারতবর্ষে চলে এসছে 1605 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে এসে প্রথম তারা কোথায় বাণিজ্য কুটি স্থাপন করেছে? মছলিপট্টনম এলাকায় প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে, এটাই মনে রাখলে চলবে। পুলিকটে দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপন করে, সুরাটে তৃতীয়। চলে যায় এই যে ডাচরা ভারতবর্ষে এসছে 1605 খ্রিস্টাব্দে, তাদের অস্তিত্ব কোথায় গেল? ইংরেজরা আধিপত্য বিস্তার যখন করছে তখন ডাচরা কি পালিয়ে গেল? হ্যাঁ, পালিয়ে গেল। কিরকম পালিয়ে গেল? 1759 সালে বেদরার যুদ্ধে ইংরেজদের কাছে হেরে যায় কারা? ডাচরা। ইংরেজরা তখন পুরোপুরি
মন থেকে ভেবে নিয়েছে বা মেন্টালিটি তৈরি করে বলেছে যে আমরা ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষের সর্বস্ব লুট করব, সব খাবো, বাকিটা ইংল্যান্ডে নিয়ে যাব, মন স্থির করে নিয়েছে। সেই জন্য 1759 সালে 1759 কি হলো, বেদারা বলে একটা জায়গা, সেখানে যুদ্ধ হলো ইংরেজদের সঙ্গে, কাদের? ডাচদের। ডাচরা সেখানে পরাস্ত হলো, ফলে কি হলো, ডাচদেরকে এখান থেকে তল্পা গুছিয়ে চলে যেতে হলো। বোঝা গেল? এই হচ্ছে ডাচ হিস্ট্রি। তাহলে প্রথম ডাচরা ফাউন্ডেশন কবে হয়েছে? 1602 খ্রিস্টাব্দে। তখন ভারতবর্ষের রাজা কে ছিল? মুঘল সম্রাট আকবর। ভারতবর্ষে যখন এসে 1605 সালে, তখন ভারতবর্ষের সিংহাসনে কে আছে? মুঘল সম্রাট আকবর। প্রথম এসে তারা বাণিজ্য কুঠি স্থাপন করেছে মছলিপট্টনমে, ঠিক আছে, ডাচদের কেন্দ্র। পরবর্তীকালে পুলিকটে স্থানান্তরিত হয়, যেটা আমরা সেকেন্ড বাণিজ্য কুঠি বলছি, সেটা হচ্ছে পুলিকটে, পরবর্তীকালে সুরাটে, ঠিক আছে। নেক্সট, ডেনমার্কের একটা কোম্পানি, তাকে বলা হয় ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কেরলের ত্রিবাঙ্কুরে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, তবু আমাদেরকে তো জানতে হবে। 1545 খ্রিস্টাব্দে তারা ইংরেজদের হাতে কোম্পানিকে বিক্রি করে দেয়। তারা দেখছে যে না, ইংরেজদের সঙ্গে, সরি এটা 1645 হবে, 1645, 1545 নয়, 1645 সালে। ষোলোশো সালে, ঠিক আছে। 1645 সালে তারা কি করলো? ইংরেজদেরকে কোম্পানিটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে তারা এখান থেকে চলে যায়, অর্থাৎ ডেনমার্ক থেকে যারা এসেছিল, যাদেরকে আমরা ডেনিশ বলছি। ওকে, নেক্সট, ফরাসি। এরাও কিন্তু একটা প্রমিনেন্ট কোম্পানি, যাদের মধ্যে রাইভালরি আমরা দেখব বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। অর্থাৎ ভারতবর্ষে এসে ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে আমরা কি দেখব? অস্তিত্বের লড়াই আমরা দেখব। ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের লড়াই আমরা দেখব। সেখানে ফরাসিরা পরাস্ত হবে, ইংরেজরা জয়লাভ করবে। এটা হচ্ছে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইংরেজদের সঙ্গে একটা প্রমিনেন্ট ব্যাটেল, বা ইংরেজদের প্রতিদ্বন্দ্বী হিসাবে ফরাসির একটা যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিল ফরাসি বা ফ্রান্সের যারা ভারতবর্ষে এসেছিল, বা যে কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ভারতবর্ষে এসেছিল, তাদের সঙ্গে একটা রাইভালরি চলছিল। কার সঙ্গে? ইংরেজদের। সেখানেও কিন্তু ফরাসিরা পরাস্ত হয়েছিল। আমরা দেখবো একটা সময় ফরাসি তারা যুদ্ধে জয়লাভ করছে, ইংরেজদেরকে হারিয়ে ফেলছে। তখন নেতৃত্ব দিচ্ছে ডুপ্লে, একজন ফরাসি গভর্নর ডুপ্লে। তিনি কি করছেন? ইংরেজদেরকে পরাস্ত করে ফেলছেন। বাট ইউরোপে ফরাসি আর ইংরেজদের যে রাজনৈতিক ধারা বলতে পারি আমরা, বা রাজনৈতিক প্রেক্ষাপট এমন ছিল, যেখানে দেখা যাবে ডুপ্লে তিনি বিজিত হওয়ার পরেও খুব একটা বেশি কিছু প্রভাব বিস্তার করতে পারেনি। বোঝা গেল? ইউরোপে চলা কিছু রাজনৈতিক কারণে কি হয়েছিল, ফরাসিরা ইংরেজদের কাছে পরাস্ত হতে বাধ্য হয়েছিল একরকম ভাবে। বোঝা গেল? স্থাপিত হয় চতুর্দশ লুইয়ের, তখন যে রাজা ছিল, ফ্রান্সের যিনি রাজা ছিলেন, তার নাম হচ্ছে লুই চতুর্দশ বা চতুর্দশ লুই। প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করেছিল? 1669 খ্রিস্টাব্দে সুরাটে। 1669 খ্রিস্টাব্দে সুরাটে। দ্বিতীয় বাণিজ্য কুঠি ছিল মছলিপট্টনম। বোঝা গেছে? 1673 সালে পন্ডিচেরি শহর স্থাপিত হয় কাদের দ্বারা? ফরাসিদের দ্বারা। পন্ডিচেরি শহর ফ্রান্সিস মার্টিন স্থাপন করেছিলেন। এগুলো কিন্তু পরীক্ষাতে এসছে, ইনফরমেশন, এগুলো মাথায় রাখবে প্রত্যেকে। পন্ডিচেরি শহর সেটা স্থাপন করেছিল কে? ফ্রান্সিস মার্টিন, তিনি একজন ফরাসি। 1742 সালে ডুপ্লে ভারতে ফরাসি গভর্নর হিসেবে নিযুক্ত হন। 1742, দেখো 1742 সালে ডুপ্লে ভারতে ফরাসি গভর্নর হিসেবে নিযুক্ত হন। যখনই তিনি নিযুক্ত হন ডুপ্লে গভর্নর হিসেবে, তখন থেকেই তিনি ভারতবর্ষে ফরাসি সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি মনে মনে চিন্তা করলেন। এর আগে পর্যন্ত কেউ কিন্তু ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের কথা ভাবেনি, ফ্রান্স থেকে যারা এসছে। কিন্তু ডুপ্লে যখন তিনি গভর্নর হয়ে এলেন, তিনি কি করলেন? তিনি মনে মনে চিন্তা করলেন যে না, ভারতবর্ষে ফরাসিদের একটা উপনিবেশ তৈরি করতে হবে, ফরাসিদের একটা বাণিজ্যিক পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য কি করলেন? তিনি একটা সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা করলেন, প্ল্যান করলেন, ইংরেজদের বিরুদ্ধাচরণ করা শুরু করলেন।
তার সময়েই কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, যেই কর্ণাটকের যুদ্ধটাকে আমরা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব হিসাবে জানবো, যেহেতু কর্ণাটক এলাকাতে হয়েছিল। সেই কর্ণাটক এলাকাতে হওয়ার জন্য এই ব্যাটেলটাকে আমরা বলছি ব্যাটেল অফ কর্ণাটিক বা কর্ণাটিক ওয়ার্স, ব্যাটেল অফ কর্ণাটক বা কর্ণাটিক ওয়ার্স বলছি আমরা। এটাকেই আমরা বলছি ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব আজকের কাছেই আমরা পড়বো, সেখানে কে জয়লাভ করেছিল, কে কি হয়েছিল, কত সালে হয়েছিল, আমরা সেগুলো দেখবো। 1760 সালে বন্দিবাসের যুদ্ধে তিনি পরাস্ত হন। কে? ডুপ্লে। 1742 সালে তিনি এলেন, এসে প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধে আমরা দেখবো, ইঙ্গো ফরাসি যুদ্ধে আমরা দেখবো যে ডুপ্লে জিতছে, ইংরেজরা পরাস্ত হচ্ছে। অস্ট্রিয়ার সাকসেশন নিয়ে যুদ্ধ হচ্ছিল ইউরোপে ইংরেজ আর ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল, অস্ট্রিয়ার উত্তরাধিকার কে পাবে সেই নিয়ে যুদ্ধ হয়েছিল। সেই কারণে ভারতবর্ষেও তার এক্সটেনশন হয়েছিল, ওয়ার এক্সটেনশন। এখানে কি হয়েছিল? ইংরেজদের সঙ্গে ফরাসিদের যুদ্ধ হচ্ছিল, আর সেই ফরাসিদের নেতৃত্ব দিয়েছিল ডুপ্লে। ডুপ্লে যথেষ্ট যোগ্য একজন শাসক, যোগ্য একজন ব্যক্তি, ক্যাপাবল রুলার। তিনি ইংরেজদেরকে পরাস্ত করা শুরু করেছে। কিন্তু ওখানে কি হলো, একটা সময়, এবার তোমাদের মনে হতে পারে যে পরাস্ত হওয়া শুরু করেছিল, তা ইংরেজরা কেন প্রাধান্য পেয়ে গেল? পেল সেই কারণে ওখানে কি হয়েছে, এটা তো ইউরোপে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছিল। তার জন্য এখানেও যেহেতু ফ্রান্সের ফরাসিরা রয়েছে, ইংরেজরা রয়েছে, তাদের মধ্যেও যুদ্ধ হচ্ছে। ওখানে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এখানেও যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ওখানে কি, ওখানে অস্ট্রিয়াকে নিয়ে যে যুদ্ধটা হয়েছিল, তাদের মধ্যে সন্ধি স্থাপিত হয়ে গেছে, মৈত্রী বন্ধন হয়ে গেছে। এরা যে এখানে যুদ্ধ করছিল, এখানে যে ডুপ্লে জিতছিল, ইংরেজরা হারছিল, সেই বিষয়ে কিন্তু মানে এই যে সমঝোতা, ওখানকার সমঝোতা, এখানে বাধ্যগতভাবে ডুপ্লেকে সমঝোতা করতে হয়েছিল ইংরেজদের সঙ্গে। ওই যদি সমঝোতা না হতো, তাহলে কিন্তু আজকে হয়তো ভারতবর্ষ ইংরেজ উপনিবেশ না হয়ে ফরাসি উপনিবেশ হতো, আরো হয়তো কঠিন হতে পারতো, কিংবা আরো হয়তো সহজ হতে পারতো। কিন্তু বাট তখনকার পরিস্থিতি এরকম হয়ে গেছিল। বোঝা গেল? 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে পরবর্তীকালে ডুপ্লের সঙ্গে আবার যুদ্ধ হয়। সেখানে কিন্তু ইংরেজরা আস্তে আস্তে করে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে, তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে, সুপ্রিমেসি কায়েম করতে শুরু করে, অর্থাৎ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করতে শুরু করে। সেই সময় ডুপ্লেকে এখান থেকে ডেকে নেওয়া হয় ফ্রান্সে। ফরাসিরা স্বাধীনতার পর 1956 সালে ভারত ছাড়ে, এখানে ভার হয়ে গেছে, এটা হবে ভারত ছাড়ে। কত খ্রিস্টাব্দে? 1965 এর দিকে আমাদের পর্তুগিজরা চলে যায় গোয়া অধিকারের পর। বুঝে গেল? এই হচ্ছে ফরাসি, দেন ইংরেজ। দেখো, আমার কিন্তু পড়ানো উচিত ছিল ফার্স্ট পর্তুগিজ, দেন পড়া উচিত ছিল ডাচ, যেহেতু ভারতবর্ষে এসছে ডাচ পড়িয়েছে। তারপরে পড়া উচিত ছিল ইংল্যান্ড, হ্যাঁ কিনা বলো? ইংল্যান্ড এ এসছে 1498, ডাচরা এসছে 1605, ইংল্যান্ড এসছে 1608, এরপর এসছে ডেনমার্ক বা ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ এসছে 1620-তে। এরপরে আসছে ফ্রান্স বা ফরাসি, ফ্রেঞ্চ এসছে 1664-এ। এই তো এসছে। তাহলে আগে পড়িয়েছি পর্তুগিজ, ডাচ 1605, ইংল্যান্ড। তো তারপরে ইংল্যান্ডকে না পড়িয়ে আমি শেষে পড়াচ্ছি কেন? তার কারণ হচ্ছে তোমরা যাতে লিঙ্ক করতে পারো। এরপরে তো আমরা ইংরেজদের গল্পই পড়বো, তাই না? এরপরে তো আমরা ইংরেজদের গল্প পড়বো। তাই যেহেতু ইংরেজদের গল্প পড়ছি, সেই জন্য আমাদেরকে কিন্তু এই জায়গাগুলো একটু লিঙ্কটা মেনটেন করে করে কাজ করতে হবে। কেমন? তো দেখো, স্থাপিত হয়েছিল কার সময়? মহারানী এলিজাবেথের সময়। ভারত সম্রাট কে ছিল? আকবর। স্থাপিত হয়েছে 1600 খ্রিস্টাব্দে। তারপরে চার্টার নিয়ে, অর্থাৎ অনুমতি পত্র নিয়ে তারা ভারতবর্ষে এসছে কবে? 1608 খ্রিস্টাব্দে। তখন ভারতবর্ষে কে রাজা হয়েছে? সম্রাট হয়েছে কে? জাহাঙ্গীর। ঠিক আছে। কোম্পানির প্রথম গভর্নর ছিল থমাস স্মিথ ভারতবর্ষে। 1611 সালে প্রথম কারখানা স্থাপিত হয় মাসুলিপট্টনম। এটা কিন্তু প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে, প্রত্যেকে মনে রাখবে। প্রথম কারখানা কিন্তু অস্থায়ী কারখানা, সেটা কিন্তু মাসুলিপট্টনম 1611 খ্রিস্টাব্দে। যদি বলে প্রথম স্থায়ী কারখানা, তাহলে করবে কিন্তু সুরাট 1613 খ্রিস্টাব্দে। এটা কিন্তু দ্বিতীয় কারখানা,
ইংরেজদের দ্বিতীয় কারখানা বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয় যে কারখানা, দ্বিতীয় বাণিজ্য কুঠি, সেটা হচ্ছে সুরাটে। কিন্তু পরীক্ষায় আসে ইংরেজদের প্রথম বাণিজ্যিক কুঠি কোনটি, নিম্নোক্ত কোনটি ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি, সেখানে কিন্তু সুরাট অপশন থাকে, মাসুলিপট্টনম থাকে না। যদি মাসুলিপট্টনম থাকে তাহলে কিন্তু অবশ্যই মাসুলিপট্টনম উত্তর করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সুরাট থাকে, মাসুলিপট্টনম যদি না থাকে তাহলে প্রথম কারখানা হবে সুরাট। যদি মাসুলিপট্টনম অপশনে থাকে তাহলে অবশ্যই হবে মাসুলিপট্টনম। এইবার কি কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, যদি বলে স্থায়ী কারখানা, তখন করবে সুরাট। বোঝা গেল? দক্ষিণ ভারতে প্রথম কারখানা মাসুলিপট্টনম, উত্তর ভারতে প্রথম কারখানা সুরাট। গুজরাট উত্তর ভারতে আর মাসুলিপট্টনম দক্ষিণ ভারতে, অন্ধ্রপ্রদেশ। 1613 সালে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে হাজির হয়। 1613 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে হাজির হয়। জাহাঙ্গীর তাকে 400টি মনসব প্রদান করে এবং তাকে ইংলিশ খাঁ উপাধি দেয়। হঠাৎ করে একজন ইংরেজ, অর্থাৎ একজন ফর্সা শ্বেতাঙ্গ মানুষ, সাদা চামড়ার মানুষ, সে চলে গেছে জাহাঙ্গীরের দরবারে। জাহাঙ্গীরের কাছে যখন যায়, তার কাছে কিন্তু এলিজাবেথের একটা চিঠি আছে, টু দা আকবর বলে লেখা। আকবর যেহেতু নেই, জাহাঙ্গীরকে দেখাবে টু দা আকবর লেখা আছে, দেখায়নি। গিয়ে কি করছে, তুর্কি ভাষায় কথা বলা শুরু করেছে। একজন ইংরেজ যার মাতৃভাষা ইংরেজি, সে কি করছে, তুর্কি ভাষায় কথা বলছে। যখনই তুর্কি ভাষায় কথা বলছে, জাহাঙ্গীর প্লিজড হয়ে গেছে। আরে এরা সাদা চামড়ার মানুষ, শ্বেতাঙ্গ একজন ব্যক্তি, ইংরেজ, সে কিনা তুর্কি ভাষায় কথা বলছে, বাহ, খুব প্লিজড হলো। কারণ এরা যেহেতু তুর্কি মুসলিম, এদের ভাষা তুর্কি, যেহেতু ক্যাপ্টেন হকিন্স এসে তুর্কি ভাষায় কথা বলছে, তখন নিজেকে খুব গর্বিত মনে করেছে। তখন খুব প্লিজড হওয়ার কারণে তিনি বললেন যে তুমি ইংলিশ হতে পারো, তুমি ইংলিশ হতে পারো। আমি তোমাকে, যেহেতু জাহাঙ্গীর মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তিনি কি করলেন, তার ইংলিশের পরে একটা খাঁ যোগ করে দিলেন। তিনি বললেন আজ থেকে তুমি আমার কাছে ইংলিশ খাঁ বলে পরিচিত হবে, আমি তোমাকে ইংলিশ খাঁ বলে ডাকবো। শুধু তাই নয়, এত প্লিজড হয়েছে তার কথাবার্তা শুনে, তার ব্যবহার, তার আচার আচরণে, তিনি তাকে বললেন আমি তোমাকে মনসব দিচ্ছি, মনসব দিচ্ছি। 400টা মনসব দিয়েছে। তোমরা জানো মনসব কথার অর্থ পদমর্যাদা, নিশ্চয়ই জানো। একটা পদ দিয়েছে ইংলিশ খাঁকে, ক্যাপ্টেন হকিন্সকে, যিনি প্রথম জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছেন। তো যখনই তিনি এই মনসবটা পেলেন বা পদমর্যাদা পেলেন, তাকে সাপোর্ট করার জন্য, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তিনি আরো 400 জন সৈন্য পেলেন। তাই 400 মনসব দেওয়া হয়েছে কাকে, ইংলিশ খাঁকে, অর্থাৎ ক্যাপ্টেন হকিন্সকে। 1615 খ্রিস্টাব্দে যখনই তাকে এইসব উপাধি দেওয়া হয়েছে, প্রথমে কিন্তু ইংরেজদেরকে বেসিক্যালি সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তিনি যখন জাহাঙ্গীরের কাছে গিয়ে বললেন, এরকম কথোপকথন হচ্ছে, জাহাঙ্গীর প্লিজ তখন তাকে অনুরোধ করে যে এরকম এর আগে আমাদের প্রতিনিধি সুরাটে বাণিজ্য কুঠি করার জন্য এসেছিল, তাকে অনুমতি দেওয়া হয়নি, যদি আমাকে সুরাটে একটু ব্যবসা করার অনুমতি দেওয়া হয় তাহলে খুব ভালো হতো। যে ব্যক্তি 400 মনসব দিয়ে দিয়েছে, যে ব্যক্তি এতটা প্লিজ তাকে ইংলিশ খাঁ উপাধি দিয়েছে, সে কি করবে, অনুরোধ নিশ্চয়ই রাখবে। তো অনুরোধ রাখলো। 1613 খ্রিস্টাব্দে তাকে বলা আছে ঠিক আছে যাও, তোমরা সুরাটে বাণিজ্য করতে পারো। এই বলে ওখান থেকে অনুমতি নিয়ে কি করলো, সুরাটে প্রথম স্থায়ী একটা বাণিজ্যিক কুঠি, অনুমতি প্রাপ্ত বাণিজ্যিক কুঠি, গুদাম ঘর। অ্যাকচুয়ালি বাণিজ্যিক কুঠি মানে তখন একটা ছোট করে গুদাম ঘর স্থাপন করা। তাহলে 1613 খ্রিস্টাব্দে সুরাটে স্থাপন করলো। কার অনুমতি নিয়ে, জাহাঙ্গীরের অনুমতি নিয়ে। বুঝা গেল? কে অনুমতি নিল, ক্যাপ্টেন হকিন্স। তাহলে ইংলিশ খাঁ কাকে বলা হচ্ছে, ক্যাপ্টেন হকিন্সকে বলা হচ্ছে। 400 মনসব কাকে দেওয়া হলো, ইংলিশ খাঁকে, আমাদের ক্যাপ্টেন হকিন্সকে দেওয়া হলো। এরপরে 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে হাজির হয়েছে কে, টমাস রো বা থমাস রো, তিনি গিয়েছিলেন। 1661 সালে উপহার হিসেবে বোম্বে গ্রহণ করে কারা, ইংরেজরা। উপহার হিসেবে বোম্বে গ্রহণ করে ইংরেজ যুবরাজ চার্লসের সঙ্গে পর্তুগিজ একজন রাজকন্যা ক্যাথরিন, তার বিবাহ হয় এবং বিবাহের কারণে পর্তুগিজরা বোম্বে এলাকাটাকে গিফট করে কাকে, এই যে আমাদের ইংরেজের যুবরাজ চার্লসকে। তো যুবরাজ চার্লস বোম্বে গিফট করেছে, করবেটা কি, ইংরেজদের মানে চার্লস তো আর ব্যবসায়ী নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক নয়, সে ইংরেজ যুবরাজ।
তো তাকে যখন বোম্বে গিফট করা হলো, সে তখন কি করবে? সে তখন সামান্য 10 পাউন্ডের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছে তোমরা বোম্বেতে ব্যবসা করো, আমাকে বছরে 10 পাউন্ড দিয়ে দেবে। বোঝা গেল? তো দেখো পরবর্তীকালে আমরা ইতিহাস যখন আস্তে আস্তে করে এগোবো, দেখবে তোমরা এই যে মছলিপট্টনম বলে যে এলাকার কথা বলছি, পরবর্তীকালে ওখান থেকে শিফট করে তারা মাদ্রাজে চলে যাবে, যেটা তামিলনাড়ুর মাদ্রাজ বলছি আমরা। এই মাদ্রাজে ইংরেজদের একটা ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, একটা স্টেবল গভর্নমেন্ট স্থাপিত হবে, বাণিজ্যিক কেন্দ্র স্থাপিত হবে মাদ্রাজ। এদিকে বোম্বাই পাচ্ছে, বোম্বাই গিফট হিসেবে পাচ্ছে। বোম্বাইয়েও দেখবো আমরা একটা শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠিত করবে কে? ইংরেজরা। তাহলে মাদ্রাজে কেন্দ্র তৈরি হয়েছে, বোম্বাইতেও কেন্দ্র তৈরি হয়েছে। আর সেই সময় ফরাসিরাও দক্ষিণ ভারত জুড়ে রয়েছে। এই ফরাসিদের সঙ্গে কার্নাটিক ওয়ার্স হবে। এই কার্নাটিক ওয়ার্সে তারা কি করবে? এই দুটো কেন্দ্র থেকে প্রচুর সাপোর্ট পাবে। সাপোর্ট পাওয়ার পর তারা ওখানে জয়লাভ করবে, যেখানে রবার্ট ক্লাইভের মতো সেনাপতির কথা আমরা জানবো, ওয়াটসনের মতো সেনাপতির কথা আমরা জানবো। তার পরবর্তীকালে যখন বাংলাতে সিরাজউদ্দৌলা ওই অন্ধকূপ ঘটনাটার জন্য দায়ী হবে, হলওয়েল এইরকম একটা মিথ্যা অপপ্রচার করবে, তখনই এরা ওখানে গিয়ে বাংলাকে যখন দখল করছে, পলাশির যুদ্ধের পরে, বক্সারের যুদ্ধের পরে দেওয়ানি রাইটস পাচ্ছে, তখন বাংলাও একটা কেন্দ্রে পরিণত হবে। তো বাংলায় কেন্দ্র হচ্ছে, মাদ্রাজে একটা কেন্দ্র হচ্ছে, বোম্বেতে কেন্দ্র হচ্ছে। আমরা দেখবো পরবর্তীকালে, এরপরে ইতিহাসটা শেষ হয়ে গেলে আমরা তো পলিটির ক্লাস করবো, সেখানেও পড়বো। ইভেন এখানেও তোমরা যখন আমরা এই আধুনিক যুগ শেষ করবো, তখন তোমাদের কনসেপ্ট হবে যে মাদ্রাজ, বোম্বে আর বাংলা এই তিনটে মূল কেন্দ্র ছিল ইংরেজদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে। এই তিনটে কেন্দ্র ছিল, এই তিনটে কেন্দ্র থেকেই তারা কি করতো? বাণিজ্যিক কার্যকলাপ সহযোগে ভারতবর্ষের ভূমি অধিগ্রহণ বা আমরা বলতে পারি তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকবে। পরবর্তীকালে 1911 আমরা দেখবো পরবর্তীকালে বাংলা কেন্দ্রটা এদের থেকেও আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। বুঝে গেল? পড়বো আমরা সেগুলো। 1690 সালে কলকাতা শহর স্থাপন করা হচ্ছে। জব চাণক তিনি সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা নিয়ে শহর একটা স্থাপন করলো, তার নাম কলকাতা শহর। যেটা আগে নাম ছিল ক্যালকাটা, বর্তমানের কলকাতা, সেই শহর স্থাপন করেছে কে? জব চাণক 1690 খ্রিস্টাব্দে। 1700 সালে বোম্বে, কলকাতা, মাদ্রাজ ব্রিটিশদের প্রধান কেন্দ্রে পরিণত হয়। দেখো 1700 সালে বোম্বে, কলকাতা, মাদ্রাজ ব্রিটিশদের প্রধান কেন্দ্রে পরিণত হয়, প্রধান কেন্দ্র হচ্ছে। এরপরে আমরা দেখবো 1757, 1764 এইসবে তারা আরো কলকাতাকে মজবুত করে ফেলছে। আর এই কলকাতা যেহেতু প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে, তার জন্য এরা কি করবে? কলকাতাতে দুর্গ বানানোর চেষ্টা করবে। আর সেই সময় সিরাজউদ্দৌলার রাজত্বকাল। তার আগে পর্যন্ত আলীবর্দী খাঁ, সুজাউদ্দিন কিংবা আমাদের মুর্শিদকুলি খাঁ এদের কাজে কিন্তু খুব একটা বেশি বাধা দেয়নি। আলীবর্দী খাঁ এরকমও উক্তি ছিল যে এরা হচ্ছে মৌমাছির মতো, এদের মৌচাককে থেকে মধু সংগ্রহ করো, ঠিক আছে, কিন্তু এদেরকে যদি তুমি কখনো আঘাত করার চেষ্টা করো, তাহলে কিন্তু এরা হুল ফুটাতে পারে। বোঝা গেছে? এটাও কিন্তু পরীক্ষাতে এসছে যে ইংরেজদেরকে মৌচাকের সঙ্গে বা মৌমাছির সঙ্গে তুলনা করেছে বাংলার কোন নবাব, সেটা হবে আলীবর্দী খাঁ। কিন্তু সিরাজউদ্দৌলা 20 বছর বয়সে যখন তিনি একদম অল্প বয়সে নবাব হয়েছে, তখন তার মধ্যে একটা রক্ত গরম, একটা তেজ ব্যাপার আছে যে না, কোনোভাবেই আমরা ইংরেজদেরকে মেনে নেব না। আর ইংরেজরা তখন ওই ফরমান পেয়ে গিয়ে ফারুক শেরের কাছ থেকে তারা কি করছে? দস্তকের অপব্যবহার করছে। দস্তকের যত অপব্যবহার করছে, অন্যান্য যত কোম্পানি তারা কি করছে? ওই দস্তকের কারচুপি নিয়ে এর কাছ থেকে নিয়ে ধার করে নিয়ে এসে কয়েকদিন চালিয়ে দিচ্ছে, মানে ছাড়পত্র পেয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? রেভিনিউ জেনারেশন কম হচ্ছে, রেভিনিউ কালেকশন কম হচ্ছে। সিরাজউদ্দৌলা সেটা মেনে নিতে পারবে না, তখনই সেটা পরবর্তীকালে কাসিমবাজার কুঠি আক্রমণ করবে 1757, তোমরা আগের ক্লাসে পড়েছ। কিন্তু এখানেও যখন বক্সারের যুদ্ধে পরাস্ত হচ্ছে ভারতীয় রাজারা, তখন ইংরেজরা কলকাতাকে তার একদম প্রমিনেন্ট কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করবে। বুঝে গেল? 1717 সালে ফারুক শেরের কাছ থেকে ফরমান জারি করে, ফরমান পেয়ে বা যেটাকে আমরা বলছি ম্যাগনা কাটা, সেই ফরমান সেটা পেয়ে কি করবে? কোম্পানি ভারতবর্ষে একচেটিয়া একদম খুল্লা করাপশনের মধ্য দিয়ে ব্যবসাকে পরিচালনা করার চেষ্টা করবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ইংরেজ কোম্পানি। এই 5টা কোম্পানি আমরা পড়লাম। এর মধ্য থেকে ইংরেজ তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ইংরেজরা কেন প্রাধান্য পাচ্ছে। নিশ্চিতভাবে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ইংরেজরা কেন প্রাধান্য পাচ্ছে। এরপরে প্রাধান্য পেতে গিয়ে তাদেরকে কোন কোন যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে, কোন কোন যুদ্ধের মধ্য দিয়ে তাদের নিজেদের প্রভুত্ব
তৈরি করেছে সেটা আমরা দেখে নেব। এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি চাইবো তোমরা প্রত্যেকেই এই জায়গাটা ভালো করে দেখো, সালগুলো মনে রাখবে, বিশেষ করে এই জায়গায় একটু সালগুলো মনে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে সন্ধিগুলোকেও মনে রাখতে হবে। প্রথম আমরা দেখব এই যে 5টা কোম্পানি ভারতবর্ষে এসছে, এই 5টা কোম্পানির মধ্যে সুপ্রিমকে কিভাবে হয়েছে। ডাচরা বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে, ডাচরা বেতরার যুদ্ধে পরাস্ত হয়ে পালিয়ে গেছে, ডেনমার্ক বেচে দিয়ে চলে গেছে, পর্তুগাল ভারতবর্ষে আছে, পর্তুগালের সঙ্গে একটা মৈত্রী বন্ধন স্থাপন হয়েছে ইংরেজদের সঙ্গে, ওই যে তাদের রাজকন্যা ক্যাথরিন ব্রাগেঞ্জা, তার সঙ্গে বিয়ে হয়েছে চার্লসের ইংরেজের যুবরাজ চার্লস, যার জন্য বোম্বাই গিফট হিসাবে পাচ্ছে। পর্তুগিজদের সঙ্গেও একটা রাইভালরি হবে, কিন্তু পর্তুগিজরা খুব একটা বেশি ইংরেজদেরকে অতটা মানে ডিরেক্ট কনফ্লিক্ট হবে না, বোঝা গেল। তাহলে ডাচ রইল না, ডেনিশ রইল না, পর্তুগিজরা বন্ধুস্থানীয় হয়ে গেছে, তাহলে বাকি রইল ফরাসিরা। এই ফরাসিদের সঙ্গে যুদ্ধ হবে, যেটাকে আমরা ইতিহাসে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বা কর্ণাটকের যুদ্ধ হিসেবে জানবো, বোঝা গেল। তাহলে কর্ণাটকের যুদ্ধ দিয়ে আমরা কোম্পানিদের মধ্যে ইংরেজটাকে বের করে নিই, তারপর স্থানীয় রাজাদের সঙ্গে যুদ্ধ করে করে ইংরেজদেরকে আমরা প্রতিষ্ঠিত করব, ঠিক আছে। কর্ণাটকের যুদ্ধ ফরাসি ও ইংরেজদের কর্তৃত্বের লড়াই। প্রথম ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব কত হয়েছিল? 1746 থেকে 1748 সাল পর্যন্ত চলেছিল। প্রথম ইঙ্গো ফরাসি 1746 থেকে 1748, 1746 থেকে 1748, 1748 শেষ হয়েছিল কিসের মাধ্যমে? আকসলা চ্যাপেলের সন্ধি, আকসলা চ্যাপেলের সন্ধি। 1748, যেহেতু 1748 শেষ হচ্ছে মানে কি ওই সালেই নিশ্চয়ই সন্ধি হবে। 1748 সালে সন্ধি হয়েছে আকসলা চ্যাপেলের সন্ধি। এই যুদ্ধের কারণ হচ্ছে অস্ট্রিয়ার উত্তরাধিকার, তোমাদেরকে বলেছিলাম। সেই অস্ট্রিয়ার উত্তরাধিকার নিয়ে ইংরেজ আর ফরাসিদের মধ্যে ইংল্যান্ডে ইউরোপে যুদ্ধ হচ্ছে, তার জন্য এখানেও তাদের অধিবাসী হিসাবে এক্সটেন্ডেড ওয়ার। এর পরবর্তীকালে এই যুদ্ধে 1748 সালে এই যুদ্ধে এখানে কিন্তু ডুপ্লে নেতৃত্ব দিচ্ছিল। এই ডুপ্লে নেতৃত্ব যখন দিচ্ছিল তখন কিন্তু ফরাসিরা এই যুদ্ধে অনেক বেশি এগিয়ে ছিল ভারতবর্ষে, কিন্তু পরবর্তীকালে যখন যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো, এই সন্ধি তৈরি করা হলো আকসলা চ্যাপেলের সন্ধি, সেখানে হয়েছে, এখানে নয়। তখন বাধ্যগতভাবে বন্ধ করতে হয়েছে ডুপ্লেকে যুদ্ধ। ডুপ্লে জিতছিল, কিন্তু এই সন্ধি স্থাপনের কারণে ডুপ্লেকে এখানে তার যে যুদ্ধ বন্ধ করতে হয়েছিল। কিন্তু ডুপ্লে মেনে নিতে পারছিল না, তিনি আবারও ইংরেজদের বিরুদ্ধে নিজে থেকে দায়িত্ব নিয়ে যুদ্ধ চালনা করেন। দ্বিতীয় ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব হিসেবে পরিচিত 1749 থেকে 1754 পর্যন্ত, বুঝে গেল। এখানে হায়দ্রাবাদের নিজাম এবং কর্ণাটকের নিজামের সমর্থন নিয়ে এই যুদ্ধটা হয়েছিল, খুব বেশি জানার দরকার নেই জায়গায়। এখানে সমাপ্তি হয়েছিল পন্ডিচেরির সন্ধি দিয়ে, যেটা 1754 সালে হয়েছিল, বুঝে গেল। এরপরই ডুপ্লেকে ডেকে নেয়। তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কিসের কারণে হয়েছিল? 1758 থেকে 63 এই যুদ্ধ হয়েছিল, কারণ 1756 সালে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সূচনা হয়। আবার ইংরেজদের সঙ্গে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়, যার কারণে এখানে তার প্রতিনিধি হিসাবে ফরাসিদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়, যেটাকে আমরা তৃতীয় ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। এর কোনো কারণ নেই। এই ফরাসি দ্বন্দ্বের কারণে ইংরেজরা পন্ডিচেরি ও মাহে দখল করে। প্রতিদ্বন্দ্বী ছিল ফরাসিদের নেতৃত্ব কে দিয়েছিল? কাউন্ট ডি লালি, তোমার নামটা হয়তো শুনে থাকবে, কাউন্ট ডি লালি। আর এখানে ইংরেজদের হয়ে সেনাপতিত্ব করেছিল কে? আয়ারকুট, জেনারেল আয়ারকুট, একজন যোগ্য সেনাপতি। তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। ফরাসিদের থেকে কে ছিল? কাউন্ট ডি লালি নেতৃত্ব দিয়েছিল, আর ইংরেজদের থেকে নেতৃত্ব দিয়েছিল জেনারেল আয়ারকুট, ঠিক আছে। তো এই সময়ে কি হয়? তৃতীয় ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব, যেটা 1763 খ্রিস্টাব্দে সমাপ্তি ঘটে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বন্ধ হয়। ফলে এখানে কি হয়? 1763 সালে এটা কিন্তু থেমে যায়। আর ইংরেজরা কি করে? সেখানে সর্বোত্তম হিসেবে নিজেদেরকে প্রকাশ করে। তৃতীয় ইঙ্গো মহীশূর দ্বন্দ্বে কিন্তু ইংরেজরা জয়লাভ করে, স্যার আয়ারকুটের নেতৃত্বে ইংরেজরা জয়লাভ করে, বুঝা গেল। তাহলে মার্কেট থেকে আউট হয়ে গেল ফ্রান্স। তাহলে ডাচ, ডেনমার্ক, ফ্রান্সকে আউট করে দিয়েছি। পর্তুগাল বন্ধুস্থানীয় হয়ে গেছে। ইংরেজরা এবার আধিপত্য বিস্তার করবে। তাহলে কোম্পানিদের মধ্যে ইন্টারনাল কোয়ার্ল বন্ধ হয়ে গেল, বুঝা গেল। এরপরে আমরা আসবো কি? ভারতবর্ষে ইংরেজরা কিভাবে তাদের আধিপত্য বিস্তার করেছে। বোঝা যাচ্ছে কি সবার? বোঝা গেলে প্লিজ তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই এই ভিডিওগুলো দেখে তাদের প্রিপারেশনটাকে সহজ করতে পারে। তাহলে 5টা কোম্পানির মধ্যে ইংরেজ মার্কেটে রইল, আর বাদ বাকি সব চলে গেল, বোঝা গেল।
এরপরে শুধু তো নিজেদের মধ্যে মারামারি করে আমি শ্রেষ্ঠ বললে তো হবে না। তুমি ভারতবর্ষে আছো, ভারতবর্ষের রাজাদেরকে হারিয়ে যখন শ্রেষ্ঠ হবে তবেই তুমি শ্রেষ্ঠ, তাই না? স্বভাবত হারিয়েছিল, তাই না? তাই তো আমরা 200 বছর ইংরেজদের অধীনে ছিলাম, গোলাম হিসেবে ছিলাম। বাংলার যুদ্ধ, ওই যে সিরাজউদ্দৌলার ঘটনা তোমাদেরকে বললাম, কাসিম বাজার কুঠি আক্রমণ করতে গিয়ে অন্ধকূপ হত্যা। সেটা যখন ইংল্যান্ডে খবর গেল যে এরকম একটা সিরাজউদ্দৌলা বলে একজন বাচ্চা ছেলে, সে নাকি এরকম ইংরেজদেরকে ধরে বেঁধে তাদেরকে একটা জায়গায় ঢুকিয়ে দিয়েছে, দম বন্ধ হয়ে মরে যাবে, সে কি অবাক হয়ে গেছে, রেগে গেছে প্রচুর, দিয়ে জেনারেল আয়ারকুটকে খবর পাঠিয়েছে। আয়ারকুটের সঙ্গে তখন যুদ্ধ করছে রবার্ট ক্লাইভ। চলো বাংলাতে যাও, তোমরা গিয়ে দেখো ওখানে কি ঘটনা ঘটেছে। যে যখন গিয়ে দেখলো তারা তো অবাক, সিরাজউদ্দৌলা বিরাট বড় সেনাবাহিনী, কি হবে একে হারাবো কি করে, ছলচাতুরি করলো, তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো, বুঝা গেল? তো তারপরে সিরাজউদ্দৌলার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, দ্যাট ইজ কল্ড ব্যাটল অফ পলাশি 1757। 1757 সালে যে যুদ্ধ হলো তাকে পলাশির যুদ্ধ বলা হলো। পলাশির যুদ্ধে চক্রান্ত করে ইংরেজরা জয়লাভ করলো, যেখানে মীর জাফর সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কি করলো, বিশ্বাসঘাতকতা করলো। সিরাজউদ্দৌলার দুজন সেনাপতি ছিল, মীর মদন এবং মদন লাল। তারা বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করলো। যখন দেখছে বেগতিক দেখে যখন মীর জাফর তার সেনাবাহিনীকে বন্ধ করে দিয়েছে, যুদ্ধ করতে আদেশ তখনও পর্যন্ত দেয়নি, তখন এরা বুঝে ফেলেছে মীর মদনলাল যোগ্য সেনাপতি ছিল সিরাজউদ্দৌলার। তখন কি করলো, বললো নবাব আপনাকে চলে যেতে হবে। তো নবাব সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলো। এসে, যেটা তোমরা মুর্শিদাবাদ গেলে বুঝতে পারবে, হাজারদুয়ারি, যেটা নবাব প্যালেস বলা হয়, তো সেখানে এসে গা ঢাকা দেয়। কিন্তু পরবর্তীকালে তাকে চিহ্নিত করে, যে উনি সিরাজউদ্দৌলা চিহ্নিত করার পর মীর জাফরের ছেলে মিরন, তার নির্দেশে সিরাজউদ্দৌলাকে কি করা হয়েছিল, বধ করা হয়েছিল, সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল, বুঝা গেল? তো সেই পলাশির যুদ্ধ 1757 সালে একটা চক্রান্তের মধ্য দিয়ে ইংরেজরা জয়লাভ করেছিল। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে সঙ্গ দিয়েছিল ঘসেটি বেগম, রায় দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, এরা হচ্ছে তাকে সহযোগিতা করেছিল। কাকে? মীর জাফরকে। আমাদের রবার্ট ক্লাইভকে সহযোগিতা করেছিল মীর জাফরের কথাতে, বুঝা গেল? মতিঝিল তোমরা যদি বেড়াতে যাও দেখবে সেখানে একটা সুন্দর করে বেদি করা আছে, যেখানে সবাই মিলে ওই আলোচনা করছে। রবার্ট ক্লাইভ বসে আছে, ঘসেটি বেগম, মীর জাফর, উর্মিচাঁদ, জগৎ শেঠ, সবাই মিলে আলোচনা করছে কিভাবে সিরাজউদ্দৌলাকে পরাস্ত করা যায়। ওই যে গদির লোভ, সিংহাসনের লোভ, বুঝা গেল? তো সিরাজউদ্দৌলা ইংরেজদের মধ্যে হয়েছিল, ইংরেজরা জয়লাভ করেছিল, নিশ্চিতভাবে জয়লাভ করবে, এগুলো তো প্লটেড। বর্তমানে আজকের আমাদের কাছে হিস্ট্রিটা প্রমাণিত, তাই যুদ্ধে কে জয়লাভ করবে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তবু আমি লিখে দিয়েছি ইংরেজরা জয়লাভ করেছে। এরপরে বক্সারের যুদ্ধ 1764 সাল। কি হলো ঘটনাটা এর মাঝে কথা মতো রবার্ট ক্লাইভ মীর জাফরকে রাজা করলো। মীর জাফর যখন নবাব হলো তখন দেখলো, আরে ইংরেজরা তো আমাকে নবাব করেছে ঠিকই, কিন্তু এতে আমাদের থেকে ইংরেজদের বেশি লাভ হচ্ছে। পরবর্তীকালে তিনি যখন ভাবলেন যে না, আমি ভুল করে ফেলেছি, তখন তিনি ইংরেজদের বিরোধিতা করা শুরু করলেন। আর সেই খবরটা চলে গেছে কাদের কাছে? ইংরেজদের কাছে, যে মীর জাফর ও বেটা কিন্তু আমাদের বিরুদ্ধে যুদ্ধবুদ্ধ করতে পারে। ইংরেজরা কি করছে, মীর জাফরকে সিংহাসন থেকে হটিয়ে দিয়ে বলছে না, সিংহাসনে আর থাকা যাবে না। মীর জাফরের জামাই মীর কাসিম বলছে, তুমি সিংহাসনে বসতে চাও? মীর কাসিম বলছে, ঠিক আছে, আমি সিংহাসনে বসবো, কোনো অসুবিধা নেই। সিংহাসনে মীর কাসিমকে বসিয়ে দেওয়া হলো। মীর কাসিম যোগ্য। মীর কাসিম আস্তে আস্তে কি করলো, বাংলার যে একদম দুর্দশা, বেহাল অবস্থা, তাকে আস্তে আস্তে করে টেনে তোলা শুরু করলো। তিনিও উপলব্ধি যখন করতে পারলেন যে ইংরেজরা তো ভালোই শুরু করেছে, আমাকে প্রশাসন দিয়ে দিয়েছে, অথচ পয়সা করি আমাকে দেয়নি, আমি জনতার সেবা করব কি করে, জনতার ডিমান্ড পূরণ করবো কি করে, রাস্তাঘাট তৈরি করব কি করে, কিংবা পানীয় জলের ব্যবস্থা করব কি করে, চিকিৎসার ব্যবস্থা করবো, তার জন্য তো টাকা দরকার। আর ইংরেজরা তো সব টাকা নিয়েছে। মীর কাসিম তখন কি করলো, মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। যখন বিরুদ্ধাচরণ করতে শুরু করলো তখন মীর কাসিমকে ওয়ার্নিং দেওয়া হলো যে না, তুমি এইভাবে বিরুদ্ধাচরণ করতে পারবে না। তখন মীর কাসিম কি করলো, বলছে না, এদের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকা যাবে না,
তখন ক্যাপিটাল ছিল মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদে তখন ইংরেজদের লোক ঘোরাফেরা করছে। তখন তিনি কি করলেন, ক্যাপিটালটাকে ট্রান্সফার করলেন মুঙ্গেরে, বিহারের মুঙ্গেরে ট্রান্সফার করে দিলেন। আর যখনই মুঙ্গেরে ট্রান্সফার করলো তখন ইংরেজরা পুরোপুরি জেনে গেছে যে এবারটা যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে, এবারটা গন্ডগোল করতে পারে। মীর কাসিমকে হটিয়ে দিল, সিংহাসন থেকে হটিয়ে দিল। হটিয়ে দিয়ে আবার মির্জাফরকে সিংহাসনে বসানো হলো। মির্জাফর আবারও সিংহাসনে বসলো। চিন্তা হয়তো এরকম হয়েছিল যে সিংহাসনে বসে হয়তো বিরুদ্ধাচরণ করবে, এরকম একটা ব্যাপার। তো মীর কাসিম তখন মুঙ্গেরে চলে গেছে। মুঙ্গেরে গিয়ে ওই যে টাইম পিরিয়ডটাতে তখনও মির্জাফরকে বসানো হয়নি, নবাব ছিল মীর কাসিম। বক্সারের যুদ্ধটা যখন হয়, তারপরে বক্সারের যুদ্ধের পরেই মির্জাফরকে বসানো হয়েছিল। তো ওখানে গিয়ে অযোধ্যার নবাব তখন সুজাউদ্দৌলার সঙ্গে কথা হলো যে আমরা ইংরেজরা তো বারবারন্ত বেড়েই চলেছে, এদেরকে আটকাতে হবে, নাহলে কিন্তু সমূহ বিপদ। তখন এরা দুজনে যখন চিন্তা করলো তখন বলছে ঠিক আছে চলো, কি করা যায়। না, ওরা চলে গেল মুঘল সম্রাটের কাছে। মুঘল সম্রাট তখন দ্বিতীয় শাহ আলমের কাছে যখন যায়, সালমকে ব্যাপারটা গুছিয়ে যখন বললো যে এরকম ইংরেজরা তো বড্ড বেগরবাই দিচ্ছে, সমস্যা করছে প্রচুর, আর ধন দৌলত সব নিয়ে পালাচ্ছে এরা। শাহ আলম বললো ঠিক আছে, তাহলে এক কাজ করা হোক, আমরা তিনজনে মিলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। তো শাহ আলম অ্যাকচুয়ালি তখন মুঘল সম্রাট বলতে ওই যে বললাম তোমাদেরকে, একটা ছোট একটা জেলা, দুটো জেলা, তিনটে জেলার মতো অঞ্চলে সীমাবদ্ধ। সেরকম করে সম্রাটের আর যে সাম্রাজ্য সেরকম আর নেই, স্টেবিলিটি নেই, সামরিক বিভাগ নেই অত বেশি। তবুও তারা কি করলো, একসঙ্গে জোট হলো, ত্রিশক্তি জোট তৈরি করলো। জোট তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে বক্সারে যুদ্ধ হলো। কিন্তু যুদ্ধতে ইংরেজরা এখানে কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিল। 1764 খ্রিস্টাব্দে এই বক্সারের যুদ্ধে কি হলো, মীর কাসিম পরাজিত হলো, অর্থাৎ ত্রিশক্তি জোট পরাজিত হলো। সুজাউদ্দৌলা পরাস্ত হলো, মীর কাসিম পরাস্ত হলো, আর শাহ আলম পরাস্ত হলো। যখনই পরাস্ত হলো, ইংরেজরা জয়লাভ করলো, তখন তাদেরকে একটা সন্ধি করতে হলো। ত্রিশক্তি জোটের সঙ্গে ইংরেজদের একটা সন্ধি হলো, যেটাকে আমরা বলছি এলাহাবাদের সন্ধি। 1765 আগের ক্লাসে আমরা পড়েছি। বোঝা গেল? তার মানে বাংলাকে দখল করলো তারা কিন্তু আফটার দ্য ব্যাটেল অফ বক্সার। 1764 পরে কিন্তু তারা বাংলা দখল করে নিল। 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধি অনুযায়ী তারা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করলো, অর্থাৎ রাজস্ব আদায়ের অফিসিয়াল যে দায়িত্ব, অফিসিয়াল পাওয়ার ট্রান্সফার হলো কাদের হাতে, ইংরেজদের হাতে। বোঝা গেল? তাহলে বাংলা একটা প্রমিনেন্ট কেন্দ্রে পরিণত হলো। ভারত এর আগে দেখো, এর আগে বোম্বে আর মাদ্রাজ কিন্তু কেন্দ্র ছিল, কিন্তু সেখানেও ভারতীয় রাজারা আছে। বোঝা গেল? তাদের কেন্দ্র, কোম্পানিদের মধ্যেকার সুপ্রিমেসি ইংরেজ পেয়েছে, বাণিজ্য কোটি হিসাবে মাদ্রাজ আর বোম্বাই রয়েছে। কিন্তু ভারতীয় রাজাকে হারিয়ে ভারতীয় অংশ দখল করলো প্রথম বাংলাতে। তার মানে কি, এখানকার বাংলার যে কেন্দ্রটা সেটা যথেষ্ট স্টেবল হলো, যথেষ্ট শক্তিশালী হলো। এরপর তারা চলে গেল কোথায়, মহীশূরে চলে গেল। মহীশূরে যাচ্ছে মাদ্রাজ কেন্দ্রকে আরো দৃঢ় করার জন্য। হায়দার আলী, টিপু সুলতান, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইংরেজরা চলে গেছে। তো কেন যুদ্ধ করতে চলে গেছে? কারণ এরা যখন দেখছে, এরা তো প্রেক্ষাপটে বহুদিন ধরে আছে, ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবগত, ভালোভাবে অবগত, যে এখানকার রাজারা একে অপরের সঙ্গে সখ্যতা নেই। প্রত্যেকে এ চাইছে তার রাজ্য থেকে কিছু অংশ যদি আমি হাতিয়ে নিতে পারি তাহলে আমার সাম্রাজ্য বড় হবে, ও চাইছে ওর কাছ থেকে কিছু হাতিয়ে নিতে পারি। এই জন্য যখন ভারতীয় রাজারা একে অপরের বিরুদ্ধাচরণ করছে, তারা কি করছে, ইংরেজদের সহযোগিতা নিচ্ছে। আর ইংরেজরা সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করছে। আর এই সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করতে গিয়ে তারা দেখে নিচ্ছে যে তার ভেতরকার দুর্বলতাটা তাদের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। ফলে তারা যখন বাংলাকে জয় করলো, সিরাজউদ্দৌলা এত বড় সেনাবাহিনীকে বা ত্রিশক্তি জোট, এতদিন তো তারা ভাবতো যে মুঘল সম্রাট মানে কি নয় কি, কিন্তু যখন বক্সারের যুদ্ধে মোগল সম্রাটের উপস্থিতি থাকার পরেও ত্রিশক্তি জোট যখন পরাস্ত হলো, তাদের মনোবল তখন তুঙ্গে। তারা বলছে না, আমরা আর কোনোভাবেই ছাড়বো না, কোনো টাকা ভারতীয় কাউকে দেব না, যা টাকা সব আমরা পকেটে ঢোকাবো। ঠিক আছে? তারা চলে গেল কোথায়, দক্ষিণ ভারতে। সেই দক্ষিণ ভারতে গিয়ে তৈরি হলো ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব। দক্ষিণ ভারতে যখন তারা চলে গেল, তৈরি হলো ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব। মহীশূরের সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ, তাকে আমরা বলছি ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব। 4টা ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব হবে 4 সময়। প্রথমটাতে হায়দার আলী
নেতৃত্ব দেবে, জিতবে। দ্বিতীয়টাতে নেতৃত্ব দেবে, বীর বিক্রমে লড়াই করবে, কিন্তু মারা যাবে, হঠাৎ করে মারা যাবে। টিপু সুলতান কি করবে? তার দায়িত্ব নেবে, ব্যাটনটা ধরবে। টিপু সুলতানও যথেষ্ট যোগ্য, সেখানেও ইংরেজরা পরাস্ত হতে শুরু করবে। থার্ড ইঙ্গো মহীশূর ব্যাটেল, সেখানে আমরা আস্তে আস্তে দেখবো টিপু সুলতান পরাস্ত হচ্ছে, সন্ধি করছে। পরবর্তীকালে সেই সন্ধির অপমান সহ্য না করতে পেরে আবার ফোর্থ ব্যাটেল হবে, যেখানে টিপু সুলতান মারা যাবে, ইংরেজরা পুরো মহীশূরকে ক্যাপচার করে নেবে। বুঝে গেল? এখানে সেই হিস্ট্রিটা আছে, ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। প্রথম ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব 1766 থেকে 1769। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। 1764-তে কিন্তু তারা ব্যাটল অফ বক্সারে বাংলাকে নিজেদের হাতের মুঠোয় করে নিয়েছে। তারপরে গেছে 1766 খ্রিস্টাব্দে। 1746-এ কর্ণাটকের যুদ্ধে তারা ফরাসিদের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছিল, মনে আছে? 1746 থেকে 48, 48 থেকে 54, 54 থেকে 59। তারপরেই তারা গেছে কোথায়? 63, 58 থেকে 63। একটা হচ্ছে 1746 থেকে 48, 48 থেকে 54, তারপর 59, 58 থেকে 63। 63-তে যুদ্ধে জয়লাভ করার পর, অর্থাৎ কোম্পানিগুলোর মধ্য থেকে ইংরেজ তার সুপ্রিমেসি নিয়ে চলে গেল কোথায়? বাংলাতে। বাংলাতে গিয়ে ব্যাটল অফ পলাশি, ব্যাটল অফ বক্সার দুটো যুদ্ধে জিতে তাদের মনোবল আরো তুঙ্গে। তারা চলে গেল কোথায়? দক্ষিণ ভারতে। মাদ্রাজ কেন্দ্রটাকে সুরক্ষিত করতে হবে, মহীশূরের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। দেখো, সালটা 1766, তার মানে 64-তে ওখানে জিতেছে বক্সারের যুদ্ধে, তারপরে গেছে কোথায়? মহীশূরে। 1766 থেকে 1769 সাল, এই সময় পর্যন্ত যুদ্ধ হয়েছে। 3 বছর লাগাতার যুদ্ধ হয়েছে, বিভিন্ন রকম বিভিন্নভাবে যুদ্ধ হয়েছে। মহীশূরের শাসক ছিল হায়দার আলী। তার শক্তি বৃদ্ধিতে ভয় পেয়ে ইংরেজরা মারাঠা ও নিজামের সঙ্গে হাত মিলিয়ে মহীশূরের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেখো, বাংলাতেও ষড়যন্ত্র, মহীশূরেও গিয়েও কিন্তু ষড়যন্ত্র। কারণ এখানকার 3 জন প্রতিদ্বন্দ্বী ছিল, একটা হায়দ্রাবাদের নিজাম, আর একটা মারাঠা, আর একটা হচ্ছে মহীশূর। 3টেই ছিল 3টে আলাদা আলাদা শক্তিধর রাজ্য। যখনই মহীশূরের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন মারাঠা আর নিজামকে নিজেদের কাছের করে নিয়েছে, ক্লোজ করে নিয়েছে, নিজেদের ফরে করে নিয়েছে। হায়দার আলী তবুও তাদেরকে পরাস্ত করলো। কাদেরকে? ইংরেজদেরকে। দিয়ে একটা সন্ধি তৈরি হলো ইংরেজদের সঙ্গে 1769 সালে, যে সন্ধিটাকে আমরা বলছি মাদ্রাজের সন্ধি। মাদ্রাজে এটা হয়েছিল, মাদ্রাজ কেন্দ্রটাকে সুরক্ষিত করার জন্যই বেসিক্যালি ইংরেজরা প্রাণপণ চেষ্টা করেছিল। তো মাদ্রাজের সন্ধি হলো 1769 সালে। যে যে জায়গায় দখল করেছে প্রত্যেককে দিয়ে দাও, শান্তি স্থাপিত হোক, গল্প শেষ। পরবর্তীকালে ইংরেজরা ইচ্ছে করে সেই সন্ধি আমরা দেখবো প্রত্যেকটা ক্ষেত্রেই, যখন ইংরেজরা সন্ধি করছে, যখন হেরে যাচ্ছে সন্ধি করে নিচ্ছে, পরবর্তীকালে নিজেদেরকে ভেতরে একদম মানে যেটাকে বলে সবল করছে, শক্তিশালী করছে, করে ভেতরে যুদ্ধ ঘোষণা করছে। আর ভারতীয় রাজারা গবেট, বোকা, তারা ওই সন্ধির পরে বিরাট খুশ, কোনো ব্যাপার না, আর ইংরেজরা বোধহয় যুদ্ধ করবে না, শান্তিতে থাকবো। কিন্তু ইংরেজরা ভেতরে কি করছে? চালাকি করে আবার যুদ্ধ ঘোষণা করছে, বিভিন্ন জায়গায় শর্ত যে সেটাকে লঙ্ঘন করছে। সেরকম শর্ত লঙ্ঘনের পরে 1782 থেকে 84 খ্রিস্টাব্দে আবার একটা যুদ্ধ হয়, দ্যাট ইজ কল্ড সেকেন্ড ব্যাটল অফ ইঙ্গো মহীশূর। 1778 সালে ইংরেজরা ভারতে ফরাসি উপনিবেশ মাহে দখল করে, যেটাকে দখল করার কথা ছিল না। এই মাহে ছিল হায়দার আলী তথা মহীশূরের গুরুত্বপূর্ণ বন্দর। যখনই বন্দর দখল করে নিয়েছে, তখন হায়দার আলী কি আর বসে রাখবে? ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, ইংরেজদের গুরুতরভাবে পরাস্ত করেন, কিন্তু তিনি হঠাৎ করেই মারা যান। এই যুদ্ধে হায়দার আলী জয়লাভ করছিল, ইংরেজরা পরাস্ত হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তিনি মারা যান। মারা যাওয়ার পরে তার ছেলে, সুযোগ্য ছেলে, তার নাম হচ্ছে টিপু সুলতান, তিনি কি করেন? বীর বিক্রমে যুদ্ধ করেন। 1783 সালে বাদনুর দখল করে ইংরেজদের সঙ্গে ইংরেজরা যেহেতু হেরে যাচ্ছে, ইংরেজরা এবার সন্ধি করবে তাদের সহজাত প্রবৃত্তি অনুযায়ী। 1784 সালে ম্যাঙ্গালোরে সন্ধি হলো। 1784 সালে ম্যাঙ্গালোরে সন্ধি হলো, বোঝা গেল? এটা হচ্ছে সেকেন্ড ট্রিটি। প্রথমেরটা হচ্ছে মাদ্রাজের সন্ধি, তারপরে ম্যাঙ্গালোর সন্ধি, ঠিক আছে? এটাকে তোমরা মনে করো মহামঙ্গল শ্রী, এরপর শ্রীলঙ্কা পত্তনের সন্ধি, মহামঙ্গল শ্রী 1784 খ্রিস্টাব্দে। তৃতীয় ইঙ্গো মহীশূর দ্বন্দ্ব সন্ধি করে নিয়েছে, আবার সন্ধির শর্ত লঙ্ঘন করেছে, দিয়ে 1790 থেকে 92 পর্যন্ত 2 বছরে একটা ব্যাটেল দেখবো, যেটাকে আমরা থার্ড ইঙ্গো মহীশূর ব্যাটেল বলছি। 1789 সালে আবার যুদ্ধ বাঁধে, এখানে টিপুর পরাজয় ঘটে, টিপু হেরে যায়। এটাই তো চাইছিল ইংরেজরা। ইংরেজদের নেতৃত্ব দেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? আমি জানি 1793 সালে তোমরা পড়েছো চিরস্থায়ী বন্দোবস্ত, সেখানে লর্ড কর্নওয়ালিস, তাহলে কর্নওয়ালিস ছিল এখানকার
তখনকার গভর্নর। বুঝা গেল? নেক্সট, তিনি মারাঠা নিজামদের সঙ্গে হাত মিলিয়ে টিপুকে পরাস্ত করেন। সেই আবার গল্প একই চক্রান্ত। টিপু সুলতানের অর্ধেক সাম্রাজ্য ইংরেজদের অধীনে চলে আসে। সন্ধি যেটা হয় তাকে বলা হচ্ছে শ্রীরঙ্গপত্তনম সন্ধি 1792 খ্রিস্টাব্দে। বোঝা গেল? 1766 থেকে 69 মাদ্রাজের সন্ধি, 1784 খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোরের সন্ধি, 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছে। সেই সন্ধি মানতে পারেনি এবার টিপুকে এত অসম্মানজনক সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। টিপু যুদ্ধ ঘোষণা করেছে চতুর্থ ইঙ্গ মহীশূর দ্বন্দ্ব 1799 সাল। কি করবে? অপমানের সন্ধি মানতে পারেনি, তার অর্ধেক রাজ্য ইংরেজরা নিয়ে নিয়েছে, হায়দ্রাবাদের নিজাম আর মারাঠাদের খানিকটা দিয়ে দিয়েছে, এইসব গল্প সহ্য করতে পারেনি। তখনই তিনি কি করলেন? ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, যেটাকে আমরা ফোর্থ ইঙ্গো মাইসোর ব্যাটেল বলছি। 1799 সালটা মনে রাখবে। এই যুদ্ধে টিপু শোচনীয়ভাবে পরাস্ত হয়। মহীশূর সাম্রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি গৃহীত হয়। পরে মহীশূর ইংরেজদের অধিকারে চলে আসে, টিপু সুলতান মারা যায়। মহীশূর চলে গেল কাদের হাতে? ইংরেজদের হাতে। তাহলে বেঙ্গল যে প্রেসিডেন্সি আমরা পরবর্তীকালে পড়বো, সেই বেঙ্গল প্রেসিডেন্সি তৈরি হলো, মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি হলো সুরক্ষিতভাবে। নেক্সট, ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব। যেই মারাঠা বোকামি করে একটা সময় শিবাজির কথা জেনেছি, একটা সময় সম্ভাজির কথা জেনেছি, একটা সময় সাহুজির কথা জেনেছি, যেখানে বালাজি বিশ্বনাথ, বাজিরাও এদের কথা আমরা পড়েছি। তারা কিনা এখন ইংরেজদেরকে সাপোর্ট করছে কাকে হারানোর জন্য? মহীশূরকে হারানোর জন্য। যাকে তুমি ডেকে নিয়ে এসে খাল কেটে ডেকে নিয়ে এসছো, সেই কুমির, সেই দুধ গলা দিয়ে যাকে তুমি পোষার চেষ্টা করছো, সেই কিন্তু তোমাকে ছোবল মারবে। ছোবল মেরেছে ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব হিসেবে। যেই মারাঠারা মহীশূরের বিরুদ্ধাচরণ করতে গিয়ে ইংরেজ দেশের সমর্থন করেছিল, সেই ইংরেজরা পরবর্তীকালে মারাঠাদেরকে একদম যোগ্য মুখে মানে একদম চুনকালি লেপে দিয়েছে, যেটাকে আমরা বলছি ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব। বোঝা গেল? এই মারাঠারা যদি আজ নিজেদের আভিজাত্য বজায় রেখে চলতো, ভারতবর্ষ 200 বছর ইংরেজদের শাসনে যেত না। ভারতবর্ষ আজ অর্থনৈতিকভাবে হয়তো চতুর্থ পজিশনে চলে এসছে ঠিকই, কিন্তু প্রথম পজিশনে থাকতো, এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। সেখানে কিন্তু এই মারাঠারা অতিরিক্ত মানে যেটাকে বলে অহংবোধে কিন্তু পতিত হয়েছে, একদম পতন ঘটেছে। প্রথম ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব 1775 থেকে 1782 সাল, কারণ ইংরেজদের মারাঠাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছিল। পুরন্দরের সন্ধি হয়েছিল 1776 খ্রিস্টাব্দে, সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে আমাদের মারাঠা। স্বাক্ষরিত মহাদজি সিন্ধিয়া বনাম ওয়ারেন হেস্টিংস কার 1782। বেসিনের সন্ধি হয়েছিল 1802। এই সন্ধির মাধ্যমে দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল। লর্ড ওয়েলেসলি চালু করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি, সেটা মেনে নিয়েছিল 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধির মাধ্যমে কে? দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব কত হয়েছিল? 1803 থেকে 1806 সালে হয়েছিল দ্বিতীয় মারাঠা দ্বন্দ্ব, ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব, মারাঠাদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। এই যে আগে যে বেসিনের সন্ধি হয়েছিল, যথেষ্ট অসম্মানজনক সন্ধি। কারণ অসম্মানজনক বেসিনের সন্ধি। সিন্ধিয়া ও ভোঁসলে একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যে মহাদজি সিন্ধিয়া আর ভোঁসলে, এরা কিন্তু ক্যাপাবল রুলার ছিল, বাট তাদের মৃত্যুতেও কিন্তু একটা প্রভাব ফেলে গেছে ইঙ্গো মারাঠা দ্বন্দ্বে। সিন্ধিয়া ইংরেজদের বশ্যতা মেনে নেয়, হোলকার অধীনতামূলক মিত্রতা মেনে নেয়নি। হোলকার কেবলমাত্র, দেখো এগুলো কিন্তু পরীক্ষাতে এসছে, 5টা রাজ্যের, যেটা হচ্ছে আমাদের সিন্ধিয়া, ভোঁসলে, হোলকার, এগুলো রয়েছে। তার মধ্যে হোলকার যারা অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয় লর্ড ওয়েলেসলির। পরে 1806 সালে রাজঘাটের সন্ধির দ্বারা হোলকার ইংরেজদের বশ্যতা স্বীকার করে। ঠিক আছে, এগুলো হায়ার এক্সাম গুলোতে আসবে, তোমাদের এক্সামে আসবে না। বেসিনের সন্ধি তোমরা মনে রাখবে, সলবাইয়ের সন্ধি মনে রাখবে, পুরন্দরের সন্ধি মনে রাখবে। আর মনে রাখবে প্রথম ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব কত সাল থেকে কত সাল? 1775 থেকে 1782। দ্বিতীয় ইঙ্গো মারাঠা 1803 থেকে 1806। এরপর আছে তৃতীয় ইঙ্গো মারাঠা, 3টে যুদ্ধ হয়েছিল। তাহলে বাংলাতে 2টো যুদ্ধ, পলাশী আর বক্সার। মহীশূরে 4টা যুদ্ধ তোমরা দেখলে, আর মারাঠার সঙ্গে 3টে যুদ্ধ 1817 থেকে 1819। কারণ মারাঠারা শেষবারের জন্য লুপ্ত গৌরব পুনরুদ্ধারের চেষ্টা করে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, বাট মারাঠা শক্তি ধ্বংস হয়, ভারতে ব্রিটিশ আধিপত্য চালু হয়। কারণ মারাঠারা, বলেছিলাম তোমাদেরকে যে মারাঠারা এমন একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল,
এক সময় মনে হয়েছিল যে মারাঠারাই বোধহয় ভারতবর্ষ শাসন করবে, কিন্তু যখন থার্ড ব্যাটল অফ পানিপথ 1761-এ আহমদ শাহ আবদালির কাছে মারাঠা শক্তির পরাজয় ঘটছে, তখন ইতিহাসকার বা যারা ইতিহাসবিদ তারা মনে করেছিল যে না, এটার থেকে বোঝা গেল যে মারাঠারা আর যাই হোক না কেন ভারতবর্ষ শাসন করবে না। ভারতবর্ষের উত্তরসূরি নয়, ভারতবর্ষকে কে শাসন করবে সেটা ঠিক না হলেও মারাঠারা যে করবে না সেটা আপাতত দৃষ্টিতে ঠিক হয়ে গেছে। তাহলে বোঝা গেল মারাঠা শক্তির পরাজয় ঘটলো, ভারতে ব্রিটিশ আধিপত্য চালু হলো। এরপরে শুরু হলো কি, পাঞ্জাব অধিগ্রহণ, শিখদেরকে অধিগ্রহণ করা শুরু করলো। এখানে আমরা দেখতে পাবো দুটো শিখ যুদ্ধ, একটাকে বলা হচ্ছে প্রথম ইঙ্গো শিখ দ্বন্দ্ব 1845 থেকে 1846 সাল। ইঙ্গো শিখ যুদ্ধ শুরু হয় মূলত মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর। ইংরেজ ও শিখদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। লাহোরের সন্ধি হয় 1846 সালে। মনে রাখবে প্রত্যেকে, লাহোরের সন্ধি ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইঙ্গো শিখ দ্বন্দ্ব 1848 থেকে 1849 সাল, কারণ প্রথম যুদ্ধে শিখদের লজ্জাজনক হার, তারা রিভেঞ্জ নিতে চেষ্টা করে, কিন্তু তার জন্য দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ হয়। পুলতানে গভর্নরের কোম্পানির বিরুদ্ধাচরণ, পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় 1849 সালে। তাহলে শুরু করেছে দেখো 1757 পরে 1765-তে বাংলা নিয়ে নিল। 1799 আমাদের চলে গেল কে, মহীশূর চলে গেল। 1818-তে চলে এলো কে, 1818-তে চলে গেল আমাদের মারাঠারা। 1819-এ চলে গেল মারাঠা। মার্কেট থেকে সব আউট হচ্ছে, ইংরেজরা সব আস্তে আস্তে করে ক্যাপচার করে আসছে। শিখদেরকে তুলে নিল কবে, 1849 সালে শিখদেরকে পরাস্ত করে পাঞ্জাব অধিগ্রহণ করলো। তাহলে বাংলা অধিগ্রহণ করলো, দক্ষিণ ভারতের মাদ্রাজ অধিগ্রহণ করলো, বোম্বে তো গিফট হিসাবে অলরেডি পেয়েই আছে, আবার মহারাষ্ট্র মারাঠাদেরকে হারিয়ে পুরো দক্ষিণ ভারত পেয়ে গেল, আধিপত্য বিস্তার করে নিল। এদিকে বাংলা আর পাঞ্জাব বা উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত যেটা বাকি ছিল সেটা তুলে নিল 1849 সালে। মধ্য ভারত বাকি আছে অযোধ্যা। অযোধ্যাকে বলছে তোমার দ্বারা শাসন চলবে না। ওয়াজিদ আলী শাহ তখন বলছে শাসন কার্য চালাতে পারছো না, তোমার দ্বারা হবে না, তুমি সাহায্য করছিলে না মীর কাসিমকে, তোমার দ্বারা হবে না, আজ থেকে আমরা তোমার এলাকা শাসন করব। অযোধ্যা আজ থেকে আমাদের, অবধ আজ থেকে আমাদের। 1856 সালে নিয়ে নেওয়া হলো। কুশাসনের অজুহাতে ইংরেজরা অযোধ্যাকে অধিকার করলো। লিঙ্ক করতে পারছো কি প্রত্যেকে? বোঝা গেল একটা সময় মোগল সাম্রাজ্যের পতন হচ্ছে, স্থানীয় রাজ্যের উৎপত্তি ঘটছে। যখন মোগল সাম্রাজ্যের পতন হচ্ছে, স্থানীয় রাজ্যের উৎপত্তি হচ্ছে, তখন প্রেক্ষাপটে ইউরোপীয়রা আছে। তার জন্য আমরা কি করলাম, সেকেন্ড ক্লাসে ইউরোপীয়দেরকে নিয়ে এলাম। ইউরোপীয়দের নিয়ে এসে কোম্পানিদের মধ্যে সুপ্রিম ইংরেজ হলো। ইংরেজরা এবার বিভিন্ন স্থানীয় রাজ্যকে হারিয়ে ইংরেজরা আধিপত্য বিস্তার করলো। এইবার যে আধিপত্য বিস্তার করলো, এরপরে কি 200 বছর তো ছিল, এইটুকু হিস্ট্রি তো আমরা জানি, 200 বছর ধরে ছিল ইংরেজরা। তাহলে 200 বছর টিকে থাকার জন্য তাদের একটা প্রশাসনিক ভিত্তি নিশ্চয়ই দরকার, তাদের কিছু পলিসি দরকার। নেক্সট ক্লাসে আমরা পড়ব ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার নীতি, তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভিত্তি। বুঝা গেল? নেক্সট ক্লাসে পড়বো। তার মানে ব্রিটিশদেরকে আমরা কিন্তু প্রেক্ষাপটে সুপ্রিম করে দিলাম আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে ব্রিটিশরা যে স্থায়িত্ব পাচ্ছে তার কিছু প্রকল্প বা নীতি আমরা বলবো, প্রকল্প ঠিক নয়, নীতি, পলিসি এবং তার প্রশাসনিক ভিত্তি কেন সুপ্রিম হলো, পরবর্তীকালে আর কেউ হারাতে পারলো না কেন, সেইটা আমরা পড়বো। সেটা পড়ার পর তারপরে আস্তে আস্তে দেখবো সেই সব নীতির কারণে ভারতীয়রা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ হয়ে 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 এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে দেখবো প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ইংরেজদের এই রকম বিভিন্ন পলিসি থেকে প্রভাবিত হবে। আর যখনই প্রভাবিত হবে তারা ইংরেজদের বিরুদ্ধাচরণ করা শুরু করবে, যেগুলোকে আমরা কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, যেমন ধরো সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, এইসব বিদ্রোহগুলো আমরা পড়বো। একদম একেবারে তার বিদ্রোহের শেষে পড়বো মহাবিদ্রোহ। বোঝা গেল? 1857। তাহলে নিশ্চিতভাবে বোঝা গেছে 1857-এর বিদ্রোহতে এত মানুষ কেন উজ্জীবিত হয়েছিল সেটাকেও আমরা জানবো। এই সময় বিভিন্ন সমাজ সংস্কারক তারা হচ্ছে কিভাবে সমাজের মানুষকে জাতীয়তাবাদে উন্মেষ ঘটিয়েছিল, সমাজের কুসংস্কারগুলো, কুরীতিগুলোকে যেটাকে বলে অবদমন করে মানুষের মধ্যে কিভাবে তার প্রভাব সঞ্চার করেছিল সেটাও দেখবো প্যারালালি। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা পড়বো প্রশাসনিক ভিত্তি, তারপরের ক্লাসে আমরা পড়বো কৃষক উপজাতি এইসব বিদ্রোহগুলো দেখবো, তার সঙ্গে মহাবিদ্রোহ, তারপরেই আমরা পড়বো সমাজ সংস্কারক আন্দোলন।
বোঝা গেল? এই সমাজ সংস্কারের আন্দোলনের পরেই আমরা চলে যাবো একদম স্বাধীনতার আন্দোলন। বোঝা গেল? স্বাধীনতার আন্দোলন হচ্ছে জাতীয় কংগ্রেস থেকে শুরু করবো। জাতীয় কংগ্রেসের আগে কিছুটা রয়েছে, সেটা হচ্ছে প্রি কংগ্রেস অর্গানাইজেশন, অর্থাৎ জাতীয় কংগ্রেস তৈরির আগে ভারতবর্ষে কি কি সংগঠন তৈরি হয়েছে, মানুষের কার্যকলাপ কেমন ছিল, তারপর জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর ভারতবর্ষে কি ধরনের প্রেক্ষাপট তৈরি হলো, নরমপন্থী পর্যায়, চরমপন্থী পর্যায়, গান্ধীজির আবির্ভাব, গান্ধীজির অসহযোগ আন্দোলন, গান্ধীজির অমান্য আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্রের আবির্ভাব, এগুলো আমরা কিন্তু পড়বো। জওহরলাল নেহরুর অবদান, পণ্ডিত আমাদের মতিলাল নেহরুর অবদান, আস্তে আস্তে করে আমরা জানবো। তারপর আমাদের ভারত ছাড়ো আন্দোলন, তারপরে আমাদের আস্তে আস্তে করে সংবিধান তৈরি আর স্বাধীনতা। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো ফল নিশ্চিত হবে, একটু মন দিয়ে পড়লেই হবে। ওকে, সবাই ভালো থাকবে। আজকে এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই।